আমি রেকর্ড ট্যাকর্ড সব শুরু করে দিয়েছি। ওকে। স্যার একটা পরবর্তীতে কোশ্চেন ছিল। আচ্ছা, কোয়েশ্চেন নেওয়ার আগে আমি আগে বলি। সেটা হলো যে আপনারা তো পরবর্তীতে আর কেউ বললেন না। আপনাদের ওই বললাম না রেকর্ড ভিডিওতে কোনটা সমস্যা হচ্ছে, কোন পয়েন্টে সমস্যা হচ্ছে একটু ইনফর্ম করার জন্য। তো আমি তো কোনো মেসেজ পাইলাম না। আমি ভাবছিলাম যে ওইটা সহ রেকর্ডটা রিপিট করে দিব। আচ্ছা, এটা একটা বিষয়। আপনারা কেউ একজন ওই যে কয় নাম্বার রেকর্ড এটা? আমার তো দেখার সময় নেই। 40 মিনিটের রেকর্ড, এখন এটা কিভাবে দেখি? দাঁড়ান আমি বের এটা করি। স্যার তৃতীয় দিনের ক্লাস মেবি তিন তৃতীয় নম্বর দিনের রেকর্ড স্যার, স্যার তিন রেকর্ড নম্বরের। নাম্বার 4। এই যে ডাব্লিউপি ড্যাশবোর্ড, রাইট? এটাই তো? এই একটার যে ভিতরে হ্যাঁ। তিনটে আছে, 3 নম্বরের ক্লাস আছে। 3 নম্বর ক্লাসের তৃতীয় রেকর্ড। একটার ভিতরে 3টে আছে। এই যে এটা থিম কাস্টমাইজ। আজ এটা অথবা লাস্টেরটা, এটাই হবে সম্ভবত, বা লাস্টেরটা। এটা তো অডিও সমস্যা। মাঝে মধ্যে আপনার কথাগুলা মানে বোঝা যাচ্ছে না ও স্যার, হয়ে এটা যাচ্ছে এরকম আর কি, মানে সারা গেছে, মানে সব তো আপনি তো ভিডিও দিছেনই, আমি ছাড়তে পারছি। সেটা হলো বাট তাও প্রবলেম হয়েছে নাকি ধরতে? লাইভ ক্লাসে সমস্যা হয় না, এই জায়গায় কেন সমস্যা হয় আমি এটা বুঝলাম না। লাইভ ক্লাসে কি কোনোটায় সমস্যা হয় রেকর্ড শুনতে? না স্যার, সমস্যা হয় না, স্যার। যাও তুমি মায়ের কাছে যাও, যাও, যাও। আচ্ছা, ওকে, ঠিক আছে, এটা হলো একটা বিষয়। আর রেকর্ড ভিডিও যদি এখন থেকে সামনে আরো আসে, তাহলে যেটা করব আমি সেটা হলো যে রেকর্ড আগে আপনাদের নর্মাল ক্লাস রেকর্ড দিয়ে দিব, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। রেকর্ড ভিডিও আমি একটু টাইম নিয়ে একটু ফ্লেক্সিবলি আমি করে দিব না। এখন দেখা যাচ্ছে যে টাইম শিডিউল মিলে আবার ঘন্টাখানেকের রেকর্ড তৈরি করার একটু টাফ হয়ে যায়। আচ্ছা, এটা হলো একটা বিষয়। এরপরে হলো আমাদের দেখি একটু অ্যাসাইনমেন্টে, যদিও আমাদের তেমন দেখার এখনো কিছু আসে নাই, কারণ অ্যাসাইনমেন্ট এখনো পর্যন্ত ওইরকম হার্ড হয়নি, বা এখনো ওইরকম রেকর্ড আসে নাই, দেখি তারপরও। ওকে, আচ্ছা। রাবে আক্তার সুন্দর হয়েছে। ইয়াটা করে ফেলেন, রেকর্ড ভিডিও দেখেন, রেকর্ড ভিডিও দেখে ওই যে ইয়াটাও করে ফেলেন। এটাও সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। এই যে এটার সুন্দর হয়েছে। হ্যাঁ, ওনার ডোমেইন আছে দেখে সুন্দর মতো দিয়ে দিয়েছেন। এই যে একবারে লাইভ দেখা যাচ্ছে। গুড। ওকে। স্যার প্রথম আপনি ক্লাসের যেভাবে অ্যাসাইনমেন্ট, আনছিলেন ওভাবে আনতে পারছি না কেন স্যার? মানে আমারটা যেভাবে অর্গানে সাজানো হয়েছে ওইটার কথা বলছেন? জি স্যার। কোড ইয়াতে কাজে মনে হয় মিল হচ্ছে না, বা আপনার যেভাবে আমি দেখেছি সেভাবে হয়তো বা কোনো মিস হয়েছে। মানে স্যার, স্যার মানে মানে পুরাটা পাওয়া যায় না আর কি স্যার। আমি একরকম হয়ে আসছে কিন্তু স্যার, ইন্টারফেস। মানে ওই যে আপনারটা যেরকম একদম পুরাটা চলে আসছে, মানে পুরা একদম সেটআপ থিম ওরকম আসে নাই আর কি, মানে আসছে কিন্তু সাজাইতে হবে, অপশন আছে দেখা যাচ্ছে, সাজাইতে হবে, এরকমই পাইলাম আমি স্যার, এটা একটু করে আর কি। হ্যাঁ স্যার, আমারও আহ সেম। এখন বলেন, কেউ যদি বাটপার বলে ভাল লাগে? মে মাসের 1 তারিখ। সজল জয়েন হতে পেরেছেন? সজল, গুড। এই যে আপনি মনে হয় 2 বার পোস্ট করেছেন, আমি তো উপরে একবার পাইলাম মনে হয় তাসতি সাহেবের।
আচ্ছা, এখানে একটা বিষয় হলো অনেকে হেল্প সিকিং পোস্ট দিবে, গাইড করবেন, হ্যাঁ? এখানে স্যার অ্যাডমিনের আমি পক্ষ তো থেকে মেসেজ আসবে, অ্যাডমিন রিপ্লাই করবে। এর চেয়ে ভালো আপনারা আপনাদের ব্যাচমেটদেরও আপনারা হেল্প করেন। যেমন এই যে স্যার ওনার আমি প্রায় তো 4 দিন হয়ে গেছে। কেউ ওনাকে এখনো পর্যন্ত লিংকটা দিয়ে দেন নাই। বা কনসেপ্টটা বুঝায় দেয় না যে ক্লাস কিভাবে স্যার হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু 1 মিনিট। হ্যাঁ, রাইসা। স্যার ওই যে এইচটিডস যে আপনি ফাইল রাখছেন না, ওই যে হুম, হুম। এক্সাম সফটওয়্যারটা আমি ডাউনলোড করছি, তারপরে এইচটিডস এ আমি কিভাবে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো কোথায় পাবো? HDocs এর ভিতরে ফাইলগুলো আপনি আগে করেন, এই যে জ্যাম্প ওপেন করেন। এই যে স্যার ওপেন করার পর সেটা এক্সপ্লোরার। ওয়ার্ডপ্রেসটাও আপনি ডাউনলোড করতে হবে। ওয়ার্ডপ্রেসটা আপনার হ্যাঁ ডাউনলোড স্যার, করতে হবে। তারপরে ওই এখন হুম। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে এইটা তো কতগুলো ছিল আপনি ডিলিট করছেন, ওগুলো তো ডিলিট হ্যাঁ, করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে মানে তারপর প্রবলেমটা কোথায়? মানে তারপর এই ওয়ার্ডপ্রেসটা তারপর পাচ্ছেন না এরকম? হ্যাঁ হ্যাঁ, এইটা এই আচ্ছা, জিনিসটা হ্যাঁ, কোথায় একটু পাবো? আগে কে জানি বললো, হ্যাঁ, এটা ডাউনলোড করতে হয় আলাদা করে। এটা আপনি এই যে স্যার wordpress.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন, এই যে এই ওয়েবসাইটটা। বা আপনি শুধু ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস লিখে ডট সার্চ করবেন, অর্গ। আপনি শুধু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন, গুগলই বলে দিবে। এই যে দেখেন একটা আছে wordpress.com, ও আরেকটা আছে নিচে গেলে wordpress.org। অর্গটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ও এই যে এখানে ক্লিক করলাম, স্যার ক্লিক অর্গ, করার পরে এই যে হ্যাঁ গেট হ্যাঁ, ওয়ার্ডপ্রেস বা ডাউনলোড। ও আচ্ছা স্যার, এইটা ডাউনলোড করার পরে ওইখানে রাখবো, হ্যাঁ, ওখানে রাখতে হবে। তাই? হ্যাঁ, ও ওখানে রেখে এরপর ওটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, ঠিক আচ্ছা আছে, কি এই জন্য আচ্ছা আপনাদের করিনি। ওকে দাঁড়ান, আচ্ছা আপনাদের প্রবলেম কয়জনের আছে একটু দেখি তো, হ্যান্ড রেজ করেন তো। মানে কোয়েশ্চেন আছে, প্রবলেম আছে, কাজ করতেছে না, যেভাবে দেখাচ্ছে ওভাবে ফাংশন করছে না, এরকম কয়জন আছেন? যদি মানুষ বিষয় তাহলে আজকে ক্লাস কিউএনএ করব, না হলে নেক্সট টপিকে যাব। আমার আমার এই সমস্যাটাই ছিল, ঠিক আছে, দেখবো। আর কারো কোনো সমস্যা আছে? যদি না থাকে তাহলে তো কন্টিনিউ করবো আমরা। স্যার আমার ওয়ার্ডপ্রেসের মানে আগে যেরকম স্টাইলটা ছিল ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজ করার জন্য, আপনার কথা বেজে সেইটা গেছে, আমি সেরকম শুনতে পাইনি, দিকে দেখতে আরেকবার হবে। বলেন তো। সামাদ সাহেব, আপনার কথাটা আরেকবার বলেন, আমি আপনার কথা বুঝতে পারিনি। আমার আচ্ছা, আমারই নেট সমস্যা নাকি না আপনাদের, আমি ওনারই নেট সমস্যা? আপনারা কি সামাদ সাহেবের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? স্যার না না, ওনার কথা শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে। আপনার কথা শোনা যাচ্ছে স্যার, আপনার কথা আমি- ক্লিয়ার শোনা যাচ্ছে, কিন্তু ওনার কথা আমরা শোনা যাচ্ছে না। আপনার কথা clear আচ্ছা, শুনতে আচ্ছা, পাচ্ছি। ওকে, 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 ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আব্দুল্লাহ মামুন, হ্যাঁ, কোয়েশ্চেন কি জানি, কোয়েশ্চেন ছিল, আমার করতে কোশ্চেন চাইছিলেন। ছিল যেটা সেটা হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো স্যার, আমি বলতে চাচ্ছি যে নতুন ইউজারদের যে অ্যাড করা হয়, যেমন কন্ট্রিবিউটার, এখন এদের তো আলাদা একটা পাসওয়ার্ড দিয়ে সেভ করা হয়, তাই না? মানে অ্যাডমিনের ক্ষেত্রেও চেঞ্জ হয় নাকি শুধু জাস্ট ওর ক্ষেত্রে প্রযোজ্য বলে এখানে সেট করে দেওয়া হয়? কথাটা না মাঝখানে কেটে গেছিল। আমি শুরুর শেষ কথা শুনছি, মাঝখানের কথাটা শুনিনি। একটু আরেকবার বলেন, মামুন স্যার। জি স্যার, বলতেছি যে মানে আমরা তো এই যা ভাই। ইউজার অ্যাড করি, যেমন হচ্ছে কন্ট্রিবিউটর হিসাবে, এডিটর হিসাবে, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাড করি। ওর জন্য প্রযোজ্য নাকি যে অ্যাডমিন থাকবে, যে অ্যাডমিন মানে মূলত যে অ্যাডমিন থাকবে, যে মানে অ্যাড করতেছে, এর ক্ষেত্রেও নাকি চেঞ্জ হয়ে যাবে? এটা শুনতে চাচ্ছিলাম। পাসওয়ার্ড সবার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। ইউজার যে কয় মানে অ্যাডমিন, ইউজার বলেন বা সাবস্ক্রাইবার বলেন, এডিটর বলেন, সবার ক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জ থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে। আর এগুলো সামনের ক্লাসেই পাবেন ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, মানে ক্লাসটা রানিং করে আর কি।
আচ্ছা, ওকে। আনসার পেয়ে গেছেন মামুন স্যার? হ্যাঁ আচ্ছা, একটু মিউট করে দিচ্ছি। আপনার ওখানে আজান দিচ্ছে তো? আমাদের জন্য একটু ইস্যু হচ্ছে বাকিদের কথা শোনার ক্ষেত্রে। আচ্ছা। আ স্যার হ্যাঁ, আব্দুল্লাহ স্যার। ফয়সাল নামে একজন মানে ফেসবুক গ্রুপে জয়েন করছে, মেবি হুম, মানে হুম, সাবস্ক্রিপশন নিছে আর কি। হুম, হুম। ওনার একটু জয়েন করে দিন, আব্দুল্লাহ আব্দুল্লাহ আল ফয়সাল নামে। ফয়সাল। উনি কি পোস্ট করছে বা কিছু? যে গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট রিকোয়েস্ট করছিল। করছে। মেম্বার নাই তো। পেন্ডিং মেম্বার নাই। তাহলে অ্যাটেন্ড হয়ে গেছে মনে হয়। এই যে নাই। ওকে, পেন্ডিং মেম্বার নেই, তাহলে ঢুকে গেছে আব্দুল্লাহ ফয়সাল যিনি হোক। তাহলে আপনি একটু রিভিউ করে নিন উনি কি ঢুকতে পারছে কিনা, অল ওকে কিনা। আচ্ছা, ওকে, যেটা বলতেছিলাম আমি একটু আবার শুরু করি। সেটা হলো যে আপনারা যেটা করবেন, আমি কোয়েশ্চেন নিব। আমি একটু সবাইকে মিউট করে দিই। হ্যাঁ, ওকে। তো আমরা যারা গ্রুপে আছি সবাই কিন্তু একে অপরকে হেল্প করব অবশ্যই। হেল্প সিকিং পোস্ট অনেক আসবে। তো সেক্ষেত্রে সবাই হেল্প করার চেষ্টা করব। ওকে? যেমন আমরা রেগুলার ক্লাস করতে পারতেছি। অনেকেই আছে হয়তোবা তাদের নিজস্ব প্রবলেমের কারণে তারা হয়তোবা অ্যাটেন্ড করতে পারতেছে না। তাদের অবশ্যই অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে। তো সেই জায়গা থেকে এই যে যেমন উনার ক্লাসও উনি করতে পারতেছে না। তো এই যে এটা কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন পড়বে সবার জন্য। তো এট লিস্ট আপনাদের এতটুকু লায়াবিলিটি হবে, যেটা হলো যে আপনারা একটু কি করবেন? সবাই যেন মানে প্রপারলি অ্যাটেন্ড করতে পারছে, বা কোনো হেল্প সিকিং পোস্ট দিচ্ছে আপনার যেন ওইটা যেন খালি না থাকে। কেউ না কেন যেন অবশ্যই যেন রেসপন্স করবে। ঠিক আছে? ওকে। উম আচ্ছা, কেউ একজন, আমি আপনাদেরকে পোস্টটা দিয়ে লিংক দিচ্ছি। এটা কাকে বলবো? আচ্ছা, ফারদিন স্যারকে আমি বলি। ফারদিন সাহেব, আপনি একটু এক কাজ করেন, এই পোস্টে যান। এই পোস্টে গিয়ে আমাদের ক্লাস শিডিউল, টাইমটা, আর ক্লাসের রেকর্ডের যে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট খালি ওটা একটু গ্রুপে পোস্ট করে দেন। মানে ওনার কমেন্টে দিয়ে দেন। এই দুটো জিনিস জি একটু স্যার, আমি ওনাকে কমেন্ট করে দেন। আপনার স্যার ডকুমেন্ট ফাইলটা পুরোটা দিয়ে দেয় ওখানে, আমার কাছে ওটা আছে। আচ্ছা, হ্যাঁ, ডক ফাইলটা দিয়ে বলেন যে প্রয়োজনীয় সব তথ্যাদি এখানে আছে, আর ক্লাস টাইমিংটা আছে, এটা আপনি সময় মতো অ্যাক্টিভ থাকবেন। এভাবে লিখে দেখেন। সেক্ষেত্রে উনিও পেয়ে গেল। জি দেখা যাচ্ছে যে সুন্দরভাবে ওনার আর কোনো প্রবলেম হচ্ছে না, হবে না আর কি। ওকে। জি স্যার, ঠিক আছে। সেম গোস টু এই যে সজল সাহেব। জাস্ট খালি যেটা ওনাকে দিচ্ছেন এটা ওনাকে এখানেও দিয়ে দিয়ে সজল সাহেবকেও এতটুকু করেন। আমি করতাম, বাট এখন এখানে সময় দিতে গেলে আপনাদেরকে আমি টাইম দিতে পারবো না। ওকে, ততক্ষণ আমি আরো দুই একটা কোয়েশ্চেন নিয়ে নিই। সামাদ স্যারের কোয়েশ্চেনটা কি ছিল জানি? আরেক সামাদ স্যারের কোয়েশ্চেন আছে? আর কোয়েশ্চেন জি না থাকলে স্যার। হ্যান্ড লোয়ার করতে পারি। আচ্ছা। জি স্যার। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যালো। জোরে বলেন, কথা আসতে শুনতেছি। আমার ওই ওয়ার্ডপ্রেসে আগের যে সিস্টেমটা ছিল কোনো কিছু করার জন্য, যখন থিম করেছি তখন আর কিছু বুঝতে পারি না কোথা থেকে কি হচ্ছে। আচ্ছা, মানে বিষয়টা কি বুঝতে হচ্ছে, মানে পারেন হোয়াট, আমি আমি আপনার কোয়েশ্চেনটা ধরতে পারিনি। মানে ওয়ার্ডপ্রেসে আপনি এখন ঢুকতেছেন ঠিকই, বাট থিমের পর পর থেকে কি কি হচ্ছে, মানে এটা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম কিছু? জি স্যার, মানে থিমটা যখন থেকে ইম্পোর্ট করেছি হুম, তারপর হুম। থেকে মানে আগের সিস্টেমটা নাই আর, নতুন সিস্টেম হয়ে গেছে স্যার। মানে ড্যাশবোর্ডেও? ড্যাশবোর্ড তো সেমই থাকবে। জি ড্যাশবোর্ড তো আপনি যত আহামরি করে থিম প্লাগইন ইউজ করেন না কেন, ড্যাশবোর্ড স্যার, সেমই থাকবে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডেও স্যার পেন চলে আসছে কেন জানি। আমার আবার মাইস্কুলের কি হলো? গাড়ি চলে হে না। মাঝে মধ্যে ওরকম হয় স্যার আমার, চালু এটা করার পর। কম্পিউটার করতে হবে, রেস্টার্ট করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে আবার। স্যার আচ্ছা, এই এখন যে তাহলে এইচটি ডক্স এর ভিতরে কিছু ফাইল মিসিং হয়ে যায় মাঝে মাঝে, আমারও হুম, সেম প্রবলেম হয়েছিল বেশ কিছুদিন আগে। ওটা রেস্টার্ট হইলে মানে রেস্টার্ট করলে মেবি এটা আবার ঠিক হয়ে যায়। এটা মানে জ্যাম্পের রিসেন্ট ভার্সন গুলোতে এই প্রবলেমটা হয়। আগে যখন ভার্সন গুলো ইউজ করতাম দেখতাম যে খুব রেয়ারলি প্রবলেম পেতাম, মানে এখন দেখি রেগুলারই প্রবলেম হয়। মানে আমার তো হয়, আমার স্টুডেন্টদেরও হয়। তাই চিন্তা করলাম যে আপনাদেরকে আবার ডাব্লিউপি লোকাল শেখাই, কিন্তু ডাব্লিউপি লোকালটা আবার আমাদের আবার লার্নিং
ইয়া না, মানে ফ্রেন্ডলি না। ডাব্লিউপি লোকাল। এখন লার্নিং ফ্রেন্ডলি না বলতে কি বোঝাতে চাচ্ছি? ডাব্লিউপি লোকালটা কিন্তু খুবই ইজি। ওয়ার্ডপ্রেস ২ ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। ২ ক্লিকই ইনস্টল। এই যে এখানে বলেই দিছে আপনার কি, কি করা লাগবে। জাস্ট খালি যাবেন অ্যাড টু কানেক্ট নিউ এ ওয়েবসাইট করে কাজ হয়ে যাবে। কিন্তু এটা লার্নিং ফ্রেন্ডলি না বলার কারণটা হলো আমরা বর্তমান সময়ে এখন যে কাজগুলো করতেছি সেই কাজগুলো অবশ্যই আমরা কি করব? ডোমেইন হোস্টিং এ করব। তো এই ডোমেইন হোস্টিং এর ক্ষেত্রে তখন এই ফাইলগুলোকে ম্যানুয়াল মেইনটেনেন্স থেকে শুরু করে আদার্স যে কাজগুলো আছে সেগুলো আমাদের জন্য জটিল। সেজন্য আমরা পুরো কাজটা একবারে খুবই স্পেসিফিক ম্যানুয়ালি ভাবে দেখতে চাইছি, সেই যে কারণেই কিন্তু আমরা জ্যাম্পটা দেখেছি। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু আমরা জ্যাম্পের ওয়ার্ডপ্রেসের যে বেসিক লেভেলের কনসেপ্ট সেটা যেহেতু ক্লিয়ার, তখন হয়তো বা ডাব্লিউপি লোকাল ইউজ করতে পারেন যাদের প্রবলেম আছে। আর আজকে ক্লাসের পরে আমার মনে হয় না যে ডাব্লিউপিও লাগবে, কারণটা হলো আমরা আজকে ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করব। আচ্ছা, ওয়াম্প ইউজ করছেন, হ্যাঁ খুবই ভালো, ওয়াম্প কন্টিনিউ করেন। বাট আমি কখনো ইউজ করিনি, সেই জন্য আমার কাছে এক্সপিরিয়েন্স নাই যে ওয়াম্প মাম্প অনেকেই ইউজ করে আর কি। ওকে, আচ্ছা। আম, আচ্ছা, কোয়েশ্চেন নিয়েই তারপরে ব্রেক দিয়ে দিই নাকি এরপরে টপিক শুরু করি? কোয়েশ্চেন টোয়েশ্চেন নিয়ে বা কিউএনএ সেশন ব্রেক পর্যন্ত করি, এরপর আমরা ইনশাল্লাহ বাকি নামাজের পরে টপিক করব। হ্যাঁ, আচ্ছা, আর কে গ্লোবাল, আপনি এখনো ছদ্মনাম চেঞ্জ করেননি, আমাদের প্রায় ৬-৭টা ক্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কে গ্লোবাল। আচ্ছা, জসিমউদ্দিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা বলছিলাম যে একটা প্রবলেম সলভিং যদি টাইম রাখা যায় আর কি, ক্লাসের আগে আমরা রাসেল স্যার একটা ক্লাস করছিলাম হুম হুম ওয়েব ডিজাইনের উপরে। উনি ক্লাসের আগে 10 থেকে 15 মিনিট একটা প্রবলেম সলভিং ক্লাস করতেন, যার যার সমস্যাগুলো সমাধান করে দিতেন ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন উনি। তো হুম এরকম রাখলে স্যার মানে আপনার প্রেশারটা কম পড়বে আর আমরা একদম নিট এন্ড ক্লিন ক্লাসগুলো পাবো আর কি। হুম হুম। করা যায় হ্যাঁ কিনা আর কি ভেবে দেখবেন স্যার। হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই, ওটা করা যাবে। প্রবলেম সলভিং ক্লাস তো অবশ্যই থাকবে। তবে ওকে, তবে অ্যালাইন করতে হবে আর কি। হয়তোবা শিডিউলটা আপনাদের সুইটেবল টাইমে নাও পড়তে পারে, হয়তোবা 4:30-5টার দিকে পড়তে পারে। তো এই সময়টা যদি অ্যাটেন্ড করা যায় তাহলে তো আরো ভালো। হয়তোবা এইটা একটু সমস্যা হবে, বাট এছাড়া কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে স্যার, অনেক ধন্যবাদ স্যার। হুম হুম হুম। ওকে। হ্যাঁ, আব্দুল্লাহ আল ফয়সাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে ওই যে ডোমেন হোস্টিং করার পরে ওইখানে যে ওয়ার্ডপ্রেসের একটা সফটওয়্যার কি ইনস্টল করা যায়, আমরা কি স্যার ওইখানে ইনস্টল করেও কি কাজ করতে পারি নাকি এখান ইচ্ছা, থেকে ইচ্ছে না? ম্যানুয়ালিও করতে পারেন। ম্যানুয়ালি করলে হবে কি, আমাদের মাইস্কুয়েল ডেটাবেস গুলো আমাদের নিজেদের কন্ট্রোলে থাকবে, যেটা আমাদের জন্য একটা অনেক বড় একটা হেল্প করবে। কারণটা জি হলো স্যার। ক্লায়েন্টের সিকিউরিটি মেজারমেন্ট বা ওয়ার্ডপ্রেসে কিন্তু একটা মানে এটা আমরা আসলে আহ, মানুষ যেভাবে উল্লেখ করে যে ওয়ার্ডপ্রেসের একটা প্রবলেম আছে সিকিউরিটির দিক থেকে, ওয়ার্ডপ্রেস অনেক বিলো টিলো, ঠিক আছে, এরকম অনেকগুলো পয়েন্ট বলে। বাট যদি আমরা এটা আমি এটাকে পার্সোনালি তেমন একটা বিলিভ করি না যে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি অনেক স্ট্রং, যদি আপনি ওইভাবে স্ট্রং করতে পারেন। তো সেই কারণে মাইস্কুয়েল গুলো ম্যানুয়ালি মেনটেন করাটাই বেটার যদি ক্লায়েন্টের প্রজেক্ট হয়। প্র্যাকটিসের জন্য আপনি ইনস্ট্যান্ট আমার এখন একটা ওয়ার্ডপ্রেস সাইট দরকার, প্র্যাকটিস করব, তাহলে করে ফেলেন, ওটা সফটওয়্যার বলে আর কি। আমি আজকে সব আহ, দেখাই দিব, আজকে জি সব স্যার। দেখাই দিব, তাহলে আপনাদের জন্য জি স্যার, সুবিধা হয়ে যাবে ইনশাল্লাহ। শিওর শিওর স্যার। ওকে, এই গ্রুপে আমি অ্যাড নাই। এই রোডটা, ওকে 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 ওকে, আচ্ছা অ্যাকসেপ্ট করে নিব না আমি, ঠিক আছে। ওকে, রাভেন গ্রুপ আইটি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি জাকারিয়া অফিস থেকে করতেছি, তো এই জন্য ওই যে র্যাভেনটার লেখা আসছে। আচ্ছা আহ, আচ্ছা। আমি হচ্ছে যে গ্রুপে রিকোয়েস্ট দিয়েছি, যদি একটু অ্যাকসেপ্ট করতেন তাহলে হচ্ছে ওখানে ওকে প্রসেসগুলো ওকে, করতে পারতাম আর হ্যাঁ কি। আমরা ইনশাল্লাহ। ওকে, হেদায়েতুল্লাহ। জি স্যার, নামাজ পড়ার একটু বিরতি দেওয়া হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে, এই জন্যই তো আপনাদের কাছে কোয়েশ্চেন নিয়ে নিচ্ছে। আমার এত কোশ্চিন স্যার, আমি তো কিছু প্রশ্ন করতে পারতেছি না, আমি শুনতেছি। হ্যাঁ, এখন কোয়েশ্চেন আছে কোনো নাকি না? না স্যার, থাক, পরে বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, নামাজের ব্রেক, নামাজের ব্রেকের পর আমরা ইনশাল্লাহ আমাদের আজকের টপিক ডোমেন হোস্টিং নিয়ে আলোচনা করব। আর ডোমেন হোস্টিং কেনাকাটার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা উচিত সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং আমরা কিছু ফ্রি প্ল্যাটফর্মও চেক করব, যে ফ্রি প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আমরা ডোমেন হোস্টিং ডোমেন হোস্টিং বলতে গেলে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারি। তো এই বিষয়গুলো আলোচনা ইনশাল্লাহ আমরা
নামাজের ব্রেক টাইমের পরে করব। ঠিক আছে? তো সবাই নামাজ পড়ে আসি। নামাজের পরে ইনশাআল্লাহ আমরা আবার ক্লাস শুরু করব। নামাজের ব্রেক হলো 15 মিনিট। আমরা 15 মিনিটস প্রাইমার দিয়ে দিই। চলে আসছি। চলেন আমরা তাহলে শুরু করি। কোয়েশ্চেন এখন আর নিব না, হ্যাঁ? আমি একটু টপিক ক্লিয়ার করি। এট লিস্ট কিছু টপিক ক্লিয়ার করি, দেন আমি আপনাদেরকে কোয়েশ্চেন নেব। প্রথমত, ডোমিনো স্ট্রিং কি জিনিস? ঠিক আছে? খুবই ডেপথ লেভেলে যাব না। যতটুকু আমাদের দরকার আমরা ততটুকু শিখব। কারণ ডেপথ লেভেলে গেলে আমরা আসলে এইটুকুন পার্টের মধ্যে আটকে যাব। আমাদের পুরো পার্ট কভার করতে হবে। তো পুরো পার্ট কভার করতে হলে আমাদেরকে যতটুকু আমাদের এখন বর্তমান দরকার ততটুকু আমরা আলোচনা করব। বাকিগুলো আমরা সেলফ রিসার্চিং এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা গ্রেইন করব। আর ক্লায়েন্ট সাপোর্ট দেওয়া পর্যন্ত যতটুকু দরকার ততটুকু আমরা দেখে নিচ্ছি, হ্যাঁ? ওকে। প্রথমত ডোমেইন হোস্টিং কি জিনিস? স্বাভাবিক কথা বলতে পারি ডোমেইন হোস্টিং হলো আমার একটা প্রোডাক্টকে অনলাইনে রাখার মাধ্যম। আমার একটা প্রোডাক্টকে কি করার মাধ্যম? অনলাইনে রাখার মাধ্যম। ওকে? এখন খুবই ইজি করে বলছি, এখন কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া আমার প্রোডাক্ট গুলো কি? আচ্ছা, প্রোডাক্ট বলতে কি? আমি কি এখন আমার এই যে আমার কাছে কি আছে? একটা আমার হাতে ধরেন একটা হেডফোন আছে। আমি কি এই হেডফোনটাই অনলাইনে ঝুলে রাখবো? মানে বিষয়টা কি এরকম কি? না, বিষয়টা হলো অনেকটা আপনার প্রোডাক্ট বলতে গেলে আমরা এখানে ওয়েবসাইটকে ইন্ডিকেট করছি। ঠিক আছে? দেখেন ওয়েবসাইট যখন বানাবেন বা ওয়েবসাইটও তো একটা প্রোডাক্ট। এভাবে চিন্তা করেন, আমরা যে সার্ভিসটা দেই সেটা হলো কি আমরা হলো কাস্টম প্রোডাক্ট তৈরি করে ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টম প্রোডাক্ট তৈরি করে আমরা সেটাকে সার্ভিস দেই। ঠিক আছে? এটা আমাদের জন্য একটা প্রোডাক্টস। আমরা এই প্রোডাক্টটা বানানোর ক্ষেত্রে দক্ষ, আমরা এই প্রোডাক্টটাই তৈরি কাজ করতেছি। আপনারা ফেসবুক ইউজ করতেছেন। কি ইউজ করতেছেন? ফেসবুক। কি? একটা প্রোডাক্ট। তো এই আমি এইভাবে ইন্ডিকেট করছি এটা মানে ভার্চুয়াল একটা প্রোডাক্ট যেগুলোকে আমাকে অনলাইনে রাখতে হেল্প করে সেগুলো হলো কি ডোমেইন অ্যান্ড হোস্টিং। বুঝতে পারছি? এখন আসেন যেহেতু প্রোডাক্টের কথা ক্লিয়ার হয়ে গেল যে প্রোডাক্ট কি জিনিস, কোয়েশ্চেন এখন আরেকটা আসতে পারে যে এই প্রোডাক্ট কি অনলাইনে রাখার জন্য আমার ডোমেইন হোস্টিং এ লাগবে? আমার কি অন্য কোনো প্ল্যাটফর্ম নাই? যেমন এই যে আপনি Google Drive আছে, তাই না? আপনি তো Google Drive এ তো প্রোডাক্ট রাখতে পারেন। একটা ওয়েবসাইট বানায়া সেটাকে আপনি ক্লোন করে বা সেটার একটা ব্যাকআপ ফাইল রেখে আপনি WordPress ড্রাইভে আপলোড করে দেন। এখন এক্সপেক্ট করতে পারেন যে কি আম এখন আমি আমার ওয়েবসাইটটাকে প্রপারলি দেখতে পারবো। তাই না? এখন এক্সপেক্ট আপনি করতেই পারেন, বাট এখানে আপনি কাজ করতে পারবেন না। কারণটা কি? কারণটা হলো আমাদের প্রোডাক্ট গুলো আপলোড করার জন্য যেই ক্যাটাগরির অনলাইন ভিত্তিক স্টোরেজ ফাংশনালিটিস দরকার সেই ক্যাটাগরি গুলো আমাদেরকে সাধারণত কোনো কোম্পানি প্রোভাইড করে না। যদিও কোনো কোম্পানি আমাদেরকে প্রোভাইড করে সেটা হলো হয়তোবা ট্রায়াল ভার্সন হিসেবে প্রোভাইড করবে। তাদের মানে ওই ডোমেইন তারাও ডোমেইন হোস্টিং সেলার, তারা হয়তোবা আপনাকে ট্রায়াল ভার্সন হিসেবে দেখাবে। অথবা ট্রায়াল ভার্সন হিসেবে না দেখালেও তারা আপনাদেরকে খুবই লিমিটেড আকারে আপনাদেরকে কি করবে? প্রোডাক্ট গুলোকে আপলোড করাবে। যেগুলা আমি এই যে ফ্রির কথা বলতেছি। বাট আপনি যদি একটা প্রফেশনাল থেকে চিন্তা করে আপনি আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স বা পার্সোনাল যে প্ল্যাটফর্ম গুলো আছে আপনি যদি এভাবে চিন্তা করেন ওই অনুযায়ী কিন্তু আপনি কোনো ভরসা পাবেন না। ফর এক্সাম্পল আমি গত ক্লাসের আপনাদের প্রিভিয়াস যে ব্যাচ মানে আপনাদের তো সিনিয়র ব্যাচ আছে। সেই সিনিয়র ব্যাচের মধ্যে আমি কোন ব্যাচে জানি? আমি এর প্রো ফ্রি হোস্ট না কোনটা জানি দেখিয়েছিলাম। ঠিক আছে? আজকে ইনস্টল করেছি, আ কাজ করেছি। পরবর্তী ক্লাসে এসে দেখি যে তারা আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিছে। মানে আমার অ্যাকাউন্ট আছে। মানে আমি যেই আ লিঙ্কটা দিয়ে কাজ করেছি, আমার লিঙ্কটা ডিসেবল করে দিছে। তো এখন তারা ব্যাকআপও দেয়নি, কিছু করেনি। তো যেহেতু তাদের প্রোডাক্ট আমি আমার প্রোডাক্টটা তাদের আন্ডারে কাজ করাচ্ছি তো সেই ক্ষেত্রে এখন কি তাদের মানে তাদের যখন মন চাইবে তারা সেটাকে ডিলিট করবে, তারা সেটাকে ইউজ করবে, মিস ইউজ করবে। তো এটা তাদের রাইটস আছে। কারণ আমি তাদের আন্ডারে প্রোডাক্ট গুলোকে লঞ্চ করতেছি। তো সেই ক্ষেত্রে আমাকে যদি এখন আমার প্রোডাক্টটাকে পার্সোনালি কি করতে হয়? অনলাইনে রাখতে হয় এবং সম্পূর্ণ কন্ট্রোল আমাকে দেওয়ার ক্ষেত্রে আমি যদি এখানে একটা কি চাই? ফ্রিডম চাই। তাহলে আমাকে পার্সোনালি ডোমেইন হোস্টিংটাকে কিনতে হবে। ফ্রিতে আমরা কাজ করতে পারবো। ফ্রি ভার্সন এভেইলেবল আছে। বাট সেই জায়গা থেকে আমাকে এখন ডোমেইন হোস্টিং কেনার ক্ষেত্রে এটা আমার একটা লং টার্ম এর একটা ইনভেস্টমেন্ট হবে। এখন লং টাইম ইনভেস্টমেন্ট কি? দেখেন, একটা ওয়েবসাইট যখন আপনি বানাচ্ছেন সেটা তো আপনি আজকে ২ দিনের জন্য বানাচ্ছেন না। এটা একটা পোর্টফোলিও হিসেবে বিল্ড হবে। যেমন আজকে অলরেডি আপনারা ২ টা প্রজেক্ট কিন্তু আপনাদের হয়ে যাওয়ার কথা। নাম্বার 1 কি? ব্লগ সাইট। ওই যে আমরা যে ব্লগিং সাইটের ক্ষেত্রে কিছু প্লাগইন ইউজ করে ব্লগ সাইট ইউজ করেছিলাম। নাম্বার 2 কি? নিউজ পোর্টাল সাইট। ২ টা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে।
তাহলে এই জায়গা থেকে কিন্তু দুটো প্রজেক্ট তৈরি হয়ে যাওয়ার কথা। এর পাশাপাশি শুধু এই ২ টা কেন? আপনার যে আগামীতে আরো প্রজেক্টস হবে, আরো তো অনেক প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। তাই না? পুরো প্রজেক্টে টোটাল পুরো কোর্সে আমরা ৬ টারও বেশি প্রজেক্ট নিয়ে প্রজেক্ট করব। ওই ৬ টার বাহিরেও আমরা আপনাদেরকে আরো কি করব? আরো নতুন প্রজেক্ট বানাতে আমরা আরো আপনাদেরকে মানে সাজেস্ট করব যে আরো প্রজেক্ট বানান। তো এই জায়গা থেকে আপনাদেরকে যদি কাজ করতে হয়, লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে ডোমেন হোস্টিংটা বেস্ট। ঠিক আছে? তারপরেও বলছি না যে আপনি আসলে আ কি খুবই নিজের উপর ফোর্স করে ডোমেন হোস্টিংটা কিনেন। এটা একটা টাইমিং আছে, প্রাইসিং এর একটা বিষয় আছে। এখন আসেন ডোমেইন হোস্টিং কনসেপ্টটা ক্লিয়ার। মানে যৌথভাবে ডোমেইন হোস্টিং এর কনসেপ্ট ক্লিয়ার। এখন ডোমেইন কি আর হোস্টিংটা কি? তাই না? ডোমেইনটা হলো আমরা যেটা লিখে সার্চ করি, তাই না? একটা নাম তো লিখে সার্চ করি। যেমন UI ল্যাব এ যা ভিজিট করার জন্য আপনি কি লিখেন? uilab.org এটা কি? এটা হলো একটা আপনি অ্যাড্রেস ইউজ করলেন না বা আপনি একটা সার্চিং এ একটা কাজ করলেন না। এই যে আপনি যেটা লিখে সার্চ করেছেন সেটাই কি ডোমেইন। কি পর্যন্ত? শুধু নামটা পর্যন্ত ডোমেইন। ঠিক আছে? আজকে আমার ওয়েবসাইটে ভিজিট করতে হলে আপনি কি লিখে সার্চ করেন? abdullahwebpro.com এই যে আমি যেটা লিখে সার্চ করলাম, আমার ওয়েবসাইটে যে আসলো, এটাই কি? এটি হলো আমাদের ডোমেইন। এখন এগুলো কিনতে পাওয়া যায় কোথায়? যেহেতু কিনতেই হবে, তাহলে কিনতে কোথায় পাওয়া যায়? এগুলো কিনতে পাওয়া যায় হলো বিভিন্ন ধরনের কোম্পানিদের কাছ থেকে। যেমন আপনি যদি আজকে কিনতে চান তাহলে অনেক প্ল্যাটফর্ম আছে। যেমন নেমচিপ নামে একটা কোম্পানি আছে, যাদের থেকে আপনারা এই কোম্পানি থেকে কিনতে পারেন। ঠিক আছে? নেমচিপটাকেই কেন উল্লেখ করলাম? কারণ নেমচিপটা হলো সহজ করে বলতে গেলে যে মনে করেন যে ডোমেইন হোস্টিং যারা ফার্স্ট টাইম কিনে তাদের জন্য এটা একটা ফার্স্ট চয়েস হিসেবে বলা যেতে পারে। কারণ বিগিনার ফ্রেন্ডলি একটা আরকি প্ল্যাটফর্মের ক্ষেত্রে। আর তারা অফার করে যে তাদের অফার গুলো অন্যান্য প্রোডাক্ট থেকে অনেকটাই লেস। মানে তাদের যে প্রোডাক্ট গুলো তারা সেল করে, তারা কি করে অন্য জায়গা থেকে ভিন্ন দামে বা আরো লোয়েস্ট প্রাইসে সেল করতে পারে তারা। ওকে, এগুলো আমরা ডিসক্রাইব করবো, এগুলো আমরা একটু যাচাই করবো আসলে কি ট্রু কিনা। বাট এছাড়াও এই ডোমেইন গুলোর আসলে যে একমাত্র ওরাই সেলার তাও কিন্তু না। এই ডোমেইন গুলার আসলে মেইনটেইন কারা করে? দেখেন এরা হলো সেলার, কিন্তু মেইনটেইন কারা বা এটার মালিক কে? এভাবে কি কোনো ইয়া আছে? আচ্ছা, এই যে ইন্টারনেট বা এই জগৎটার যে কার্যক্রমগুলা, ঠিক আছে? এই কার্যক্রমগুলোর যত রকমের হয় যেমন ডোমেইন ক্যাটাগরি কাজ হয়, সেই ক্যাটাগরি কাজগুলো মেইনটেইন করে হলো WWW। ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অথবা শর্ট করে বললে W3C। এই যে W3C, এই যে এটা, এই কোম্পানি মেইনটেইন করে। এখন মেইনটেইন করলেও তারা কনজিউমার পর্যন্ত কোনো সার্ভিস দেয় না। তারা মেইনটেইন করে, তারা হলো মাদার একবারে হেড কোম্পানি। বাট তারা কি করে না? তারা কখনোই এই যে কোম্পানি বা কনজিউমার পর্যন্ত সার্ভিস দেয় না। তাহলে এখন আমাদের যদি কনজিউমার পর্যন্ত সার্ভিস নিতে হয় বা আমাদেরকে যদি সার্ভিস নিতে হয়, আমাদেরকে ওদের আন্ডারে রেজিস্টার্ড যেসব কোম্পানি আছে তাদের থেকে আমাদেরকে সার্ভিস নিতে হবে। তাহলে কারা কারা এগুলো? ধরেন আজকে আমি নেমচিপ থেকে নিলাম। নেমচিপ কি? ওদের একটা রেজিস্টার্ড কোম্পানি। ওকে? শুধু এগুলো না। আপনি এখানে আরো লিখে সার্চ করেন। আপনি এখানে লেখেন হলো হোস্টিং কোম্পানিজ ইন বাংলাদেশ বা হোস্টিং কোম্পানি কোম্পানিজ লিস্ট। ঠিক আছে? এই যে দেখেন, প্রচুর সাজেশন আপনি এখান থেকে পাবেন। নেমচিপ আছে, ইওনোস আছে, ড্রিম হোস্ট আছে, হোস্টিঙ্গার, সাইট গ্রাউন্ড, এরকম আরো অনেক নাম পাবেন। হোস্ট গেটর, দা গোড্যাডি, নেমচিপ যেটা বললাম এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এখন কথা হলো, তার মানে হলো এই কোম্পানিগুলো তারা কিছু ধরেন ক্রাইটেরিয়া আছে বা W3 থেকে তারা লাইসেন্স নিয়ে তারা সার্ভিস দিচ্ছে। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি তাহলে আপনি কি আজকে লাইসেন্স নিয়ে সার্ভিস নিতে পারবেন কিনা? অবশ্যই লাইসেন্স নিয়ে আপনি সার্ভিস দিতে পারবেন। তবে আপনাকে তাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো আপনাকে ফিল আপ করে আসতে হবে। ঠিক আছে? এখন আপনি যদি আজকে চিন্তা করেন যে ভাই আমি আজকে ডোমেইন সেল করব। করতেই পারেন। কোনো সমস্যা নাই। তার মানে আপনিও আজকে চাইলে ডোমেইন সেল করতে পারি। বাট এখানে প্রবলেমটা হলো ডোমেইন সেল করতে গেলেও আমি যে ওদের থেকে লাইসেন্স নিবো এটার ক্রাইটেরিয়া হলো কমপক্ষে ওদেরকে সার্ভিস অ্যাপ্লিকেন্ট ফি যেটাকে বলে, ওদেরকে অ্যাপ্লিকেন্ট ফি হিসেবে ৪ লাখ টাকা মেবি দিতে হবে। মানে $৪,০০০। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, প্রতি বছর এই অ্যাকাউন্টটা রিনিউ করার জন্য বা বিজনেস লাইসেন্সটা রিনিউ করার জন্য আপনাকে $৩৫০০ পে করতে হবে। ঠিক আছে? এরপরে আরো অনেক ক্রাইটেরিয়া আছে। আপনার ব্যবসাটা একটা কি থাকতে হবে? বিজনেস প্ল্যান তাদেরকে সাবমিট করতে হবে।
এর পরবর্তীতে আরো অনেক কিছু সাবমিট করার পর তারা আপনাকে এরকম একটা লাইসেন্স দিবে যে আপনি এখন চাইলে ডোমেন কি করতে পারবেন, বাই সেল করতে পারবেন। ওকে, বুঝতে পারছি, এটা হলো একটা। দ্বিতীয় যেটা সেটা হলো যে ভাই এখন তো আমাদের এত বাজেট নাই। এত কি বাজেট আছে? এখন যদি বলেন যে আপনি শর্টকাটে কাজ করবেন, যে ভাই আমি তো আসলে এত টাকা খরচ করতে পারবো না, আমি চাচ্ছি যে ভাই আসলে অল্পের মধ্যে অল্পে তুষ্ট বা কোনোভাবে আমি ইনভেস্টমেন্ট ছাড়া ডোমেন হোস্টিং বিজনেস করতে পারবো কিনা, সেটাও করতে পারবেন। তবে তখন আপনাকে কি করতে হবে, কোন একটা রিসেলার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। রিসেলার প্রোগ্রাম মানে কি? ধরেন নেমচিপ W3Cর সাথে কানেক্টিভলি কি করে, একেবারে মেইন পার্টে কাজ করে। আপনি এখন যেটা করবেন সেটা হলো নেমচিপ থেকে আপনি একটা লাইসেন্স দিবেন। ঠিক আছে, একটা আছে কি অ্যাফিলিয়েশন করা, সেটা কি, সেটা হলো আপনি নেমচিপের ইয়াটা নেমচিপ মানে আপনি ডোমেনের নামটা বেচে আপনি এটাকে কি করবেন, নেমচিপের মাধ্যমে অডিয়েন্সকে ট্রান্সফার করে সেল করাবেন। এটা হলো একটা বিষয়। আরেকটা হলো যে আপনি নিজে সেল করতেছেন, এটা নেমচিপের আন্ডারে রেজিস্টার্ড হচ্ছে এবং নেমচিপের মাধ্যমে আপনি কমিশন নিচ্ছেন। ওইটার বিনিময়ে আপনাকে আর এত হার্ড ক্রাইটেরিয়া ফলো করা লাগতেছে না, আপনি ছোটখাটো থেকে শুরু করতে পারতেছেন। তো এই হলো কি ডোমেন হোস্টিং, কেউ যদি ডোমেন বিজনেস করতে চায় তাহলে এটার ক্রাইটেরিয়া গুলো কি। তো আমরা তো আর আসলে কিছু করবো না, তাই না? এটা আমরা কেন বললাম, এটা আমরা জেনে রাখতেছি এই কারণেই, কারণটা হলো সেলারের কয়েকটা লেভেল আছে। একটা আছে কি একেবারে কোম্পানির সাথে কানেক্টেড সেলার। এখন এই জিনিসগুলো কি আসলে ফাইন্ডিং করে আপনি ধরতে পারবেন না কোন কোম্পানি কয় নাম্বার সেলার। ঠিক আছে, মানে যেমন একটা ইয়া থাকে না যে ওই যে কিছু ধরেন, আচ্ছা আমি মার্ক ইয়া করে দেখাই। ধরেন এই হলো কি মাদার কোম্পানি, মাদার কোম্পানি থেকে ধরেন তিনজন ব্যক্তি কি পাইছে, মেইন লাইসেন্স নিয়েছে। ওকে, তো এরা কারা, ধরেন এই যে আমি একজনের নাম ধরলাম, এটা হলো কি নেমচিপ। এই নেমচিপ থেকে আরেক কোম্পানি কাজ করতেছে। ঠিক আছে, এখন ওই কোম্পানি আপনি যদি এখন নিতে চান নিতে পারেন, ওই কোম্পানি থেকে কাজ করতে পারেন। কিন্তু এখানে আবার আরেকটা বিষয় হতে পারে যে এখানে ওই কোম্পানি থেকেও আরো অনেকেই আলাদা আলাদা মাদার কোম্পানি কাজ করতেছে। তার মানে এই যে ধরেন সাইকেল চলতেছে একটা, আপনি কোন কোম্পানি থেকে নিচ্ছেন, এই কোম্পানি মানে কমপক্ষে 4টা লেভেল হয় আর কি, 1 2 3 4। তো সেই জন্য কেনাকাটার ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করব যে কমপক্ষে নেমচিক বা একবারে হাইয়েস্ট ক্যাটাগরি না হলেও রিসেলার প্রোগ্রামে নেওয়ার জন্য। এর নিচে গেলে আমাদের জন্য একটু কি হয়, কিছুটা প্রবলেম ফেস করতে হয়। ওকে, এখন এই জিনিসটা কি, এটা আমাকে বুঝতে হবে। ধরেন যখন আমরা একটা ডোমেন কিনবো, ঠিক আছে, এখন ডোমেন কিভাবে কিনতে হয়, কেনার জন্য আগে আপনাকে দেখতে হবে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। ধরেন কারো নাম লিখলাম, যেমন fardin.ehsan.com। ওকে, তো আমি এখানে নাম সার্চ করলাম fardinehsan.com, fardinehsan.com। এখন ফারদিন এহসান হলো অরিজিনাল নাম, ডট কম হলো ডোমেনের একটা এক্সটেনশন টাইপ। তো আমি সাজেস্ট করবো যে ডট কমটাই কেনার জন্য। কারণটা হলো এখানে একটা বিষয় আছে, ডট কমটাই হলো ডোমেইন জগতের সবচাইতে প্রথম রেজিস্টার্ড কোম্পানি, কোম্পানি না সরি, রেজিস্টার্ড এক্সটেনশন। মানে হলো ডোমেইনের যাত্রাটা শুরু হয় ডট কম এক্সটেনশন দিয়ে। এটা লাগবেই, আপনি শুধু ফারদিন হাসান নামে কিনতে পারবেন না, এটা কিন্তু অ্যাভেলেবল না, ডট কম নিতে হবে। এখন শুধু ডট কম, এটাকে বলা হয় কি এক্সটেনশন, এরকম আরো অনেক এক্সটেনশন আছে। দেখি তো এখানে আমরা যদি একটু যাই ডোমেনের কোনো এক্সটেনশনের জন্য, এই যে এখান থেকে এই যে TLDS আপনি যদি সার্চ করেন, এই যে এখান থেকে এক্সটেনশনের অনেক বড় একটা লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। এই যে এখানে তো 12-13টা আছে, বাট এখানে আরো টোটাল আরো অনেকগুলো আছে, টোটাল 150-200-র মতো TLDS আছে। ঠিক আছে, মানে এক্সটেনশন সহজ বাংলা বলতে গেলে। ওকে, তো আমাদেরকে এখন কি করতে হবে, আমি সাজেস্ট করবো যে ডট কমটা নেওয়ার জন্য প্রফেশনাল কাজের ক্ষেত্রে। আমরা যখন প্রফেশনালি কার্যক্রমগুলো মেনটেন করবো তখন আমাদেরকে অবশ্যই ডট কমটা সাজেস্টেড। ওকে, ওকে, তো আমি এখানে সার্চ করলাম fardinehsan.com। এখন আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পর ফারদিন এহসানটা অ্যাভেলেবেল আছে কিনা আগে দেখবে। এখন কথা হলো কেউ যদি আজকে ধরেন আপনি চিন্তা করলেন যে ভাই চলেন যেহেতু ডোমেন হোস্টিং ক্লাস করেই ফেলছি, চলেন এবার ফেসবুকের কোম্পানি কিনে ফেলাই। কি চিন্তা করলেন, ফেসবুক কোম্পানি কিনে ফেলাই, facebook.com লিখে সার্চ করে এখন কেনাকাটা শুরু করে দিলেন, পসিবল? কোশ্চেন আনসার হলো পসিবল না। ঠিক আছে, কারণটা হলো এই নামটা অলরেডি রেজিস্টার্ড। তো সেই কারণে আপনি ওই কোম্পানি যতক্ষণ না পর্যন্ত ওই ডোমেনটাকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না, আপনি ওই ডোমেনটা কিনতে পারবেন না। ওকে, আচ্ছা স্যার 1 মিনিট একটা ব্রেক নেন তো, 1 মিনিট, হ্যাঁ।
আচ্ছা, তো এখন এই যে দেখেন আমাদের farthination.com খালি আছে। $11 বিনিময়ে আপনি এই ডোমেনটা কিনতে পারবেন, মানে $11.28, আর আপনাকে প্রতি বছর রিনিউ করতে হবে $14.98, মানে $15 দিয়ে। তাহলে আমরা যদি এখানে একটু বুঝি যে আপনাকে এটা 1 বছর মেয়াদির একটা কি হবে, আপনি চুক্তিতে যাবেন, 1 বছর শেষ, দ্বিতীয় বছর আপনি কি করতে পারবেন, এখন আবার রিটেল করে আপনাকে আবার পুনরায় চুক্তি করতে হবে, মানে এটা ভাড়ার সিস্টেম। কখনোই কেউ ডোমেইনকে একেবারে লাইফ টাইম ওন করতে পারে না, ঠিক আছে? এটার কোনো নিয়মই নেই। অনেক কোম্পানি আছে যারা 10 বছর পর্যন্ত কি করে, মানে সেল করে যে 10 বছরের একটা মেয়াদ দিয়ে, কিন্তু লাইফ টাইম হয় না। 10 বছরের মেয়াদ মানে কি, ওই ধরেন আপনি এখন এই যে রিটেল করতে গেলে এখন আপনার আর $15 লাগবে, তো 15 থেকে আপনি 12 দিয়ে 10 বছরকে এখন ইয়া করেন, 10 বছরের ইয়া করলে $150, তখন $150 নিয়ে নে। বিষয়টা বুঝতে পারছি। এইভাবে অনেকে আছে রিনিউ করে। তো এইভাবেও রিনিউ করা যায়, তবে আপনি কি একবারে যে পার্মানেন্ট লাইফ টাইম যে আপনি রিনিউ ইয়া করবেন তা কিন্তু হবে না, ঠিক আছে? ফেসবুকেরও একদিন এন্ডিং হবে, তার মানে ফেসবুকটাও আপনি চাইলে কিনতে পারবেন যদি তারা এইটাকে রিনিউ না করে। ওকে, এটা গেল একটা। এখন কথা হলো আমি এই জায়গায় এই কোম্পানির প্রাইসটা এরকম দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত আমি যদি আবার অন্য কোম্পানি যাই, GoDaddy, তখন দেখবেন যে আপনাদের অন্য একটা কি হবে, এই যে এখানে যান, আপনি এখানে সার্চ করেন, এখানে আপনি আবার প্রাইসিংটা ডিফারেন্ট দেখতে পাবেন। এখন কথা হলো এই যে প্রাইসের যে একটা তারতম্য আপনি এখানে দেখতে পাবেন। সার্চ ডোমেন কই, ফারদিন এহসান খালি আছে। এখন এখানে বলতেছে 3 বছরের জন্য টোটাল কত হবে, আপনি যদি এখানে টোটাল দেখতে চান, মেক ইট ইয়োর্স, ভিউ কার্ড, এই যে 3 বছরের জন্য $44। আমি যদি 1 বছরের জন্যই নিই, 1 বছরের জন্য $12, ঠিক আছে? এবং দ্বিতীয় বছরের জন্য আপনাকে রিনিউ করতে হবে কয় ডলারে, $22। দেখেন এখানে তারা ডিমান্ড করছে কত, $15, আর এরা চাচ্ছে $22। তো এই যে ডলারের তারতম্যটা যে হচ্ছে, এটা এখন কি বুঝে হচ্ছে, সহজ করে বললে এই তারতম্যটা হচ্ছে তাদের বিজনেস স্ট্র্যাটেজির কারণে। তারা চাইলে রিডিউস করতে পারতো, এবং এটার মাধ্যমে এরকম না যে তারা $22 অনেক আহামরি কিছু দিয়ে ফেলতেছে, ঠিক আছে? বেসিক যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলোই তারা আবার এখানে দিচ্ছে, কিন্তু এই যে এই জায়গায় তারতম্যের যে বিষয়টা এলো তাদের ব্যবসায়িক যে বিষয়টা, তারা এটা এখানে সেটা করছে। এখন কথা হলো আপনি যদি এখন চিন্তা করেন যেহেতু তারা আসলে আহামরি কোনো পরিবর্তন করতেছে না, বা যে অনেক বড় একটা পরিবর্তন হচ্ছে, এমন কি কোনো ওয়েবসাইট আছে যে যেখান থেকে আমি আসলে ডোমেইনের মার্কেট ভ্যালুটা কত, কোন জায়গায় কত, এটা আমি দেখতে পারবো? মানে এরকম কোনো ওয়েবসাইট আছে কিনা যে ভাই আসলে এই ডোমেইনটার আসলে বর্তমান প্রাইস কত চলতেছে? এরকম ওয়েবসাইটও আছে। এই ওয়েবসাইটের নাম হলো domcomp.com। নাম কি? domcomp.com। domcomp-এ যেটা হয়, আপনি এখান থেকে তাদের এই যে মার্কেটে বর্তমানে আজকে .com এর রেট কত, কোন জায়গায় কত, আপনি এটা দেখতে পারবেন, এবং সবচাইতে লোয়েস্ট থেকে শুরু হয় আরকি। এই যে যেমন আপনি যদি আজকে চিন্তা করেন যে ভাই আমি তো ডোমেইন রেজিস্ট্রেশন করব, সবচাইতে কম প্রাইস কে দিচ্ছে, যেমন এই যে এখানে সবচাইতে কম প্রাইসে 5.87 দিচ্ছে, তাহলে আমি যদি আজকে স্পেসশিপে যাই, ক্লেম প্রাইসে যাই, তাহলে যেটা হবে সেটা কি, এই যে আপনি এখন এখান থেকে ফারদিন এহসান লিখে সার্চ করেন, এখন দেখবেন যে প্রাইস অনেক বেশি, বলতেছে 8.78। আপনি এখানে বললেন যে এখানে তো বলছে হলো 5.67, কারণটা হলো এই যে এখানে কুপন চলতেছে, আমি অ্যাড টু কার্ট করলাম। ওকে, এখন আমি ভিউ কার্টে গেলাম। ওকে, এখানে তারা তাদের কিছু স্কিম সাজেস্ট করতেছে, আমার দরকার নাই। ওকে, এই যে এরপরে প্রোমো কোড আমি যদি এখন এখানে দেই, অ্যাপ্লাই, এটার জন্য বলতেছে লগ ইন লাগবে। তার মানে হলো একেবারে যে একুরেট ফলো হতে পারে তাও না, ডমকম যে অলওয়েজ যে কি করে, তারা যে কি স্ট্র্যাটেজিক ফলো করে তাও কিন্তু না, মানে সবসময় যে তারা একবারে লেটেস্ট প্রাইসটা দেখায় তাও কিন্তু না, বাট তারা হলো অনেকটা কি আপনাকে একটা আইডিয়া দিতে পারে যে আপনার এই মার্কেটের এই কোম্পানির প্রোডাক্ট গুলোতে এই প্রাইস চলতেছে।
ঠিক আছে? তারা 5.47 না হলে $6 তো তারা দিতেই পারবে। কিন্তু এখানে একটা বিষয় আছে। তো এখন কথা হলো যদি আপনি কখনো প্রফেশনালি আপনি কাজ করতে চান, তখন আমি সাজেস্ট করব যে অলওয়েজ রিনিউয়াল রেটটাকে দেখে কাজ করবেন। কারণটা হলো দেখেন রেজিস্ট্রেশন ১ বছর ১ম বছর আপনাকে $5, পরবর্তী বছর থেকে যদি আপনার থেকে $15 নেয় মানে সরি $20 নেয়। এখন এইখানে একটা ছোটখাটো মার্কেটিং স্ট্র্যাটেজি কি করে ডোমেইন কোম্পানি করে থাকে। ১ম বছর ডিসকাউন্টে দেয়, পরের বছর জবাই করে। মানে কি? ১ম বছর দিবে হলো ধরেন $4 বলবে যে ভাই $4 ডোমেইন daud.com খুশি হয়ে নিয়ে যাবেন। পরবর্তী বছর থেকে বলবে যে ভাই এই এটা রিনিউ হলো $30। এখন আপনি চিন্তা করুন যে ভাই তাহলে আমি এক কাজ করি। আমরাও তো আরেক কি জাউরা। আমরা এক কাজ করব, প্রতি বছর ডোমেইন চেঞ্জ করব। হ্যাঁ, প্রতি বছর ডোমেইন চেঞ্জ করতে পারেন এটা আপনার পছন্দ। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে আপনি যদি প্রফেশনাল কাজ করতে হয়, আপনি যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট কখনো পার্মানেন্ট ডোমেইন চেঞ্জ করতে থাকবে না। সে একটা ডোমেইনের উপরই সে এক্সিস্ট করার চেষ্টা করবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, আপনি যখন প্রফেশনালি কাজ শুরু করবেন, প্রফেশনালি আপনি দেখবেন যে আপনাকে কোন একটা নামের উপরে আপনি ব্র্যান্ড আইডেন্টিটির উপরে কাজ করতে হবে। ব্র্যান্ডিং এর উপরে। ব্র্যান্ডিং এর উপর যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনি চাইলে এখন নাম পরিবর্তন করতে পারতেছেন না। ঠিক আছে? তখন আপনি ধরেন ১ম এ নাম শুরু করলেন হলো কি ধরেন fardin ehsan.com আপনি এটাই নিয়েছেন। পরের বছর আপনি ডিসকাউন্টের আ প্ররোচনায় পড়ে আপনি ফারদিন ehsan.com ঠিক আছে? ৩ নাম্বার বছরে আপনি আরেকটা নিলেন fardinehsan.com এই যে দেখেন প্রতিনিয়ত আপনি নাম যে শিফট করতেছেন এর কারণে কিন্তু আপনার প্রপার ব্র্যান্ডিংটা হবে না। তো যার কারণে আমরা সবসময় লং টাইমের জন্য আমরা সিঙ্গেল ডোমেইনটাকে পারচেজ করার ব্যাপারে বেশি কি করি? আমরা নিজেরাই থিংকিং করি। তো সেইজন্য যখনই আপনি ডোমেইন কিনবেন সবচেয়ে বেশি চিন্তা করবেন হলো কত? রিনিউয়াল রেট কত? যেখানে রিনিউয়াল রেট সবচাইতে কম আমরা সেখান থেকে সাজেস্ট করার চেষ্টা করব। ঠিক আছে? এখন কথা হলো এই যে দেখেন রিনিউয়াল রেটের ক্ষেত্রে Cloudflare টা সবচাইতে কম প্রাইসে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য এটা একটা পজিটিভ সিম্বল হইতে পারে। Cloudflare টা খুবই একটা জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম CDN এর জন্য এবং অন্যান্য কাজের জন্য অনেক জনপ্রিয়। তো সেক্ষেত্রে Cloudflare টা অবশ্যই হাইলি রেকমেন্ডেড। ওকে? তো এটা হলো মোটামুটি আমাদের কি ইন্টারন্যাশনালি এবং প্রফেশনাল ভাবে ডোমেইন কেনার ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটিস। এখন যদি দেশি ক্লায়েন্ট হয়, দেশি ক্লায়েন্টের ব্যাপারে ডোমেইনে প্রবলেম থাকবে। তাই না? তো দেশি ক্লায়েন্ট কিন্তু ডোমেইন ডলারে পেমেন্ট করতে পারবে না। এছাড়া আরো অনেক অ্যাক্টিভিটিস প্রবলেম আছে। তো ওই জায়গা থেকে আমরা তখন কি করতে পারি? তাদেরকে দেশীয় কিছু সার্ভিস এড করতে পারি। যারা কি করতেছে? এট লিস্ট রিসেলার লেভেলে কাজ করতেছে। মানে কি মেইন আ WWW কোম্পানির সাথে কাজ না করুক, তারপরও রিসেলার লেভেলে কাজ করতেছে। ওকে? তো আসেন এবার আমরা একটু দেখি আমাদের কিছু কোম্পানি যেগুলোর সাথে আমরা কাজ করতে পারি। আমি নিজে এখন বাংলাদেশে বেশি ফোকাসড। কারণটা হলো ডলারের একটা হাই প্রাইস আ এটা হলো একটা প্রবলেম। দ্বিতীয়ত হলো আমরা বাংলাদেশ থেকে ডলার খরচ করতে গেলে অনেক কস্টিং। ওকে? আচ্ছা কেউ যদি এখন চান যে ভাই আমি আসলে ডলারেই কাজ করব, তাহলে আমার এখন ডলার কিভাবে করতে হবে? তো এই ডলারের কাজ করতে হলে আপনাকে বাংলাদেশে বসে যদি আপনি ডলারের কাজ করতে চান, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আপনার কাছে পাসপোর্ট থাকতে হবে। এটা মাস্ট। পাসপোর্ট থাকবে। পাসপোর্টে আপনি তখন কি করবেন? একটা ব্যাংকের আ সাথে কাজ করবেন। ব্যাংকের সাথে কাজ করার সময় আপনি ব্যাংকে কি করবেন? এন্ডোর্সমেন্ট এর কথা বলবেন। এন্ডোর্সমেন্ট এর পরেই আপনি তখন কি করতে পারবেন? ডলার আ কাজ করতে পারবেন। তো সব ব্যাংক আবার কিন্তু কি করে না? ডলার নিয়ে কাজ করে না। তো সেজন্য আপনাকে একটু জানাশোনা ব্যাংকের কাছে যেতে হবে। যেমন আমি কয়েকটা ব্যাংকের সাথে কাজ করেছি। আ যেমন এখনো অ্যাক্টিভ কাজ করি হলো IFIC র সাথে। পরে হলো BBBL প্রিপেইড কার্ড আছে আমার কাছে। ঠিক আছে? এরপরে IFIC, DBBL প্রিপেইড কার্ড। এরপরে আরেকটা আছে হলো আমি যেটা ইউজ করেছি EBL প্রিপেইড কার্ড। ঠিক আছে? এরপরে ইসলামী ব্যাংকের মনে হয় একটা আছে। ইসলামী ব্যাংকের ডলার ইন্ডোর্স করে কাজ করার একটা আছে। অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই যে আমার জানা মতো এই ৪ টা ব্যাংক আছে। আরো আছে। এরাই দিচ্ছে তার মাত্র এই না। আপনি UCB ব্যাংকে হয়তোবা কিছু বেটার আপনি সলিউশন পেতে পারেন। UCB ব্যাংক আছে। এরপরে ব্র্যাক ব্যাংক আছে। ওকে? তো এরকম কিছু কোম্পানির সাথে আপনি গিয়ে কথা বলে বিষয়গুলোকে নিয়ে কাজ করতে পারেন। ওকে?
তো এই অপশনগুলো আপনার কাছে থাকবে। তো এখন এদের কার্ডগুলোকে ব্যবহার করে আপনি কাজ করতে পারেন। আর আপনি যদি এগুলোর ঝামেলা না যেতে চান, আপনি কি করবেন? যাদের কার্ড আছে তাদের থেকে সার্ভিস নিয়ে নিবেন। বিনিময়ে তাদেরকে একটু চা নাস্তার বিল দিয়ে দিবেন। এখন কথা হলো, আমার সাজেশন হলো, যেহেতু আমরা আসলে এখন প্রফেশনাল স্টেজে নাই, আমরা এখন লার্নিং স্টেজে আছি। তো লার্নিং স্টেজে আমার মনে হচ্ছে যে এখন ডলার এন্ডোর্সমেন্ট এটা সেটাতে যাওয়া, এটা এক প্রকার এখন একটা মানে মাথার উপর একটা বোঝা চাপানো। সবচাইতে ইজিয়েস্ট এখন ইয়া হলো আমরা এখন কোন একটা দেশীয় কোম্পানি থেকে আমরা সার্ভিসটা নিতে পারি। এখন দেশীয় কোম্পানি এখন যদি আমরা কথা আসে, তাহলে এখানে আরেকটা জিনিস বুঝতে হবে। যখনই আমরা দেশীয় কোম্পানির নাম বলি তখনই আমাদের মধ্যে দেখা যাচ্ছে বুকের বাম পাশে দিয়ে একটা চিপিউর মারে নাকি, যে দেশীয় কোম্পানি হয়তো বা ধরায়া দিবে, তাই না? তো এই জায়গা থেকে আসলে আপনাকে এখন জায়গা বুঝে বুঝতে হবে কোন জায়গায় আপনি আসলে আপনার অথেন্টিক প্রোডাক্টস গুলোকে পাবেন, তাই না? সব জায়গায় ভালো খারাপ কিন্তু অবশ্যই থাকবে। তো আমি কিছু কোম্পানির সাথে কাজ করি, দুটো কোম্পানির সাথে আমি মেজর কাজ করতেছি এখন অ্যাক্টিভ। আমি শুরু থেকে 2020 সাল থেকেই। এর আগে আমি ইন্টারন্যাশনালি কাজ করতাম, বাট ওই যে কোভিড এর পরেই তো মনে হয় ডলার রেটটা বেড়ে গেল, তাই না? 80-82 ডলার কিন্তু কোভিড এর আগ থেকেই ছিল। তো এই সময় আমি ডলার তখন ইয়েতে কাজ করতাম, 80-82 টাকা দিয়েই কাজ করতাম। এখন কথা হলো, এই জায়গায় এই যে এত হাই প্রাইসের কারণে আমি 2020 সাল থেকেই আমি দুটো কোম্পানির সাথে কাজ করেছি। আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিই। .com/, একটা হলো ওকে এটা, এটা হলো নাম্বার 1। ওকে, এটা হলো নাম্বার 1। আর দ্বিতীয় আরেকটা হলো, সেটা হলো এই যে নাম্বার 2। তো আমি এই দুই কোম্পানির সাথে এখন কোলাবোরেশনে কাজ করতেছি। যেমন হোস্ট এভারের কাজগুলো আমার কাছে অনেক মানে বেটার মনে হয়েছে। তো হোস্ট এভার আমি কাজ করি হলো 2020 থেকে 20 বা 21 থেকে এই যে 2000 মানে রানিং চলতেছে। তো এখান থেকে আমি মোটামুটি অনেকগুলাই অনেক ভালো ভালো ইয়া পাইছি। ঠিক আছে, আপনি হোস্ট এভারে চলে যান। হোস্ট এভারে গিয়ে আপনি এখন এখান থেকে প্রোডাক্ট চেক করে আপনি এখন নিতে পারেন। যেমন এখানে প্রোডাক্টের দাম কেমন হবে, রেজিস্টার্ড ডোমেনে চলে যাবেন। লিঙ্কগুলো আপনাদের কাছে রেখে দেন সুবিধার্থে। ওকে, এই যে একটা চলে আসছে, এই যে এটা এখন ডলারে দেখাচ্ছে, আর বাংলাদেশি টাকা কনভার্ট করলে এই যে ডট কমের দাম হলো 1349 টাকা। আর আপনাকে রিনিউয়াল করতে হবে 1680 টাকা, সরি 1649 টাকায়। তো মোটামুটি কিন্তু একটা প্রাইস আছেই বলা যেতে পারে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আবার আমার হোস্টারে যান, আমার হোস্টারটাও চেক করবেন এই যেখান থেকে ডোমেন রেজিস্ট্রেশন। ওকে, এই যে ডোমেন রেজিস্ট্রেশনে গিয়ে এই যে এখানে প্রথম বছর 1050 টাকা, দ্বিতীয় বছর থেকে আপনাকে 1500 টাকা করে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা হলো ডোমেইনের দাম। তো বুঝতে পারছি আমরা এখন যেটা, আমি এখন যেটা করতেছি সেটা হলো, আমি এখন আমার হোস্টার থেকে বেশি কাজ করতেছি। আমার হোস্টারে যদি আমার অ্যাকাউন্টটা দেখাই, আমার এখন ডোমেইন হোস্টিং সব কিছুই চলতেছে, আমার এই অ্যাকাউন্টেই চলতেছে। এখন আমার হোস্টার কেন ব্যবহার করতেছি, হোস্ট এবারে শুধু এখন জাস্ট একটা ডোমেইন রাখছি। তাও আমি শিফট করে ফেলার চিন্তা করতেছি, একটু কস্টিংটা বেশি লাগতেছে আমার কাছে তাদের ইয়া অনুযায়ী। তো এই যে দেখেন আমার হোস্টারে আমি এখন যেটা করেছি সেটা হলো, আমি এই যে সার্ভিস ডোমেইন সব আমি এখান থেকে কাজ করি। এই যে, তো আমার হোস্টার থেকে নিতে চাইলে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আহ, আমি এটার ক্ষেত্রে ভালো পাচ্ছি। আর এছাড়া আর কিছু কোম্পানিজ আছে যেগুলোর সাথে আমি কাজ করি নাই, বাট রিভিউ ভালো পাইছি। ইবিএন হোস্ট একটা আছে, পরে হোস্টিং বাংলাদেশ, এটার রিভিউটা আমি ভালো পেয়েছি। মানে রিভিউ ভালো পেয়েছি, কাজ কখনো করা হয়নি ওদের সাথে। ঠিক আছে, ওকে। এছাড়া আর কি কি আছে? হুম,
এখন মনে পড়ছে না। আপনারা কে কি ব্যবহার করছেন যাদের ডোমেন হোস্টিং আছে? মানে সার্ভিস ভালো পাচ্ছেন? যে আমি হোস্টিং কার্ড ইউজ করতেছি, স্যার। স্যার আমি ওই ফ্যাটফক ব্যবহার করতেছি, ফ্যাটফক ওনাদের বেশ দিনই করতেছি, ওনাদের সার্ভিসটা ভালো পাচ্ছি আমি, স্যার। আচ্ছা, এটা হোস্টিংগার ঢাকায় ইন্টারন্যাশনাল। আপনার। মাহমুদুল কবির ভ্যাটকম একটু লিখে দেন তো। না, যে ফ্যাটফক, স্যার ফ্যাটফক। ওকে, আইটি নাট হোস্টিং ইউজ করতেছেন আমিনুল স্যার। তো মোটামুটি এক একজনের এক এক চয়েস আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে স্যার অবশ্যই আমি নেম চিপ ইউজ করতেছি। আইটি নাট হোস্টিং, এই যেটা। ওকে, বাৎসরিক 333 টাকা দিয়ে শুরু হচ্ছে, রাইট? ওটা তো বার্ষিক না, ওটা মান্থ স্যার, মান্থ। মাসিক। এটা একটা ভালো। আমি এখানে একটা জিনিস খেয়াল করেছি যে আসলে বাৎসরিক ভাবে 4-5 হাজার টাকা কিন্তু এটা অনেক বড় একটা এক্সপেন্সিভ মনে হয়, কিন্তু মাসে যখন 300-400 করে চলে আসে তখন কিন্তু এটা আর বেশি মনে হয় না। তো সেক্ষেত্রে এটা একটা কাজ করতে পারেন। ওকে, তো আমি এখন এটা যেটাই করব সেটা হলো যে আহ, আপনাদেরকে আমি কিছু লিস্ট আপনারা নিয়ে নিতে পারেন। যেমন এই যে আমি কয়েকটা নাম বলেছি, এই যে আরো অনেকে অনেক বলতেছে, এই যে পেপার হোস্ট, এসার হোস্ট, এরপরে লোকাল ডায়ানা হোস্ট, ইন্টারন্যাশনালি নেমচিপ হোস্টিং কার্ড, অনেকেই অনেকগুলো সাজেস্ট করতেছে। এই নামগুলো আপনারা কালেক্ট করে এদের প্যাকেজ থেকে শুরু করে অন্যান্য ফিচার গুলোকে আপনারা রিভিউ করে দেখে এরপর আপনারা এখন ডিসিশন নিতে পারেন যে কোনটা থেকে সার্ভিস নেবেন, ঠিক আছে? এখন আসেন, আমি এখন আমার হোস্টটা কেন ইউজ করি এটা বুঝার আগে আমি একটু হোস্টিং এর কথা বলি। ডোমেনের কথা তো ক্লিয়ার। ডোমেন মানে কি? ডোমেন মানে হলো আমি যেটা লিখে সার্চ করি সেটাই, নাকি? স্যার আমি একটু শেষ করি। জি স্যার, ঠিক আছে। ওকে, হোস্টিংটা হলো আমরা আমাদের যে ফাইলগুলো আমরা যে অনলাইনে স্টোর করে রাখবো সেই জায়গাটা। ওকে, আমাদের ফাইলগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে? অনলাইনে রাখতে হবে না? সে অনলাইনে কিন্তু কি আমাকে কি স্টোরেজ লাগবে? এই স্টোরেজটা কি আমাকে তো ফ্রিতে দিবে না, এটা আমার নিজেকেই রাখতে হবে। স্টোরেজ শুধু আমার যে হোস্টিং এর মধ্যে থাকে তা কিন্তু না, আমাকে সার্ভার প্রোভাইড করে, আমাকে সি প্যানেল লাগে। এই যে পুরো কন্টেন্ট গুলোকে যে আপনি মেনটেন করবেন, মেনটেনেন্সের একটা ইয়া লাগবে না? প্যানেল লাগবে না? মেনটেন করার জন্য একটা প্যানেল লাগবে। এছাড়া আরো অনেক কতগুলো জিনিস যে আমাদের লাগে একটা হোস্টিং এর মধ্যে। তো হোস্টিং যেটা করে সেটা হলো সুন্দর করে একটা প্যাকেজ প্রোভাইড করে আমাদেরকে কি করে? আমাদেরকে প্রোভাইড করে, ঠিক আছে? তো এই ওয়েব হোস্টিংটা আমাদেরকে নিতে হবে। এখন ওয়েব হোস্টিং এর ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটু ওয়েব হোস্টিং এর ভিতরগত কি কি বিষয় আছে এইগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরেন নেমচিপে আসি, নেমচিপে যে হোস্টিং এ আসি, দেখেন নেমচিপে হোস্টিং এর ক্ষেত্রে কয়েকটা প্যাকেজ আছে। নাম্বার 1 শেয়ার্ড হোস্টিং। কাদের জন্য? যাদের বাজেটটা একেবারে কম আর যাদের আসলে ওয়েবসাইট আসলে খুবই যে আহামরি ফিচার দরকার তা না, একটা স্ট্যান্ডার্ড লেভেলের ফিচার দরকার। এটা হলো কি শেয়ার্ড হোস্টিং। এখন শেয়ার হোস্টিং এর মেজরিটি কি হয়? মূলত যেটা হয়, ধরেন আপনার কাছে 100 জিবির একটা স্টোরেজ আছে। আপনি বললেন যে ঠিক আছে, আপনি এই স্টোরেজটা কাউকে ভাড়াই দিতে চান। আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, তাহলে আমি এক কাজ, তুমি আপনি কেউ একজন আসলো আপনাকে বলল যে ভাই আমি তো কিছু সংখ্যক স্টোরেজ ভাড়া নিতে চাই। তখন আপনি তাকে বললেন যে ঠিক আছে, তুমি আমাকে 100 টাকা দাও, মাসিক মাসিক 100 টাকা 100 করে টাকা দিবা। আমি তোমাকে কি করবো, 100 জিবি থেকে 10 জিবি স্টোরেজ তোমাকে আমি মাসিক ব্যবহার করতে দেবো। ঠিক আছে, 1 মাস পরে আমি আর দিব না। এই যে আপনি যে সুন্দর করে গুছিয়ে বললেন, এইটাই কি শেয়ার্ড হোস্টিং। তো আপনি যেমন 10 জিবি 100 টাকায় একজনকে ইউজ করলেন, দিলেন, বাকি 9 জনকে আপনি আরো 100 টাকা 100 টাকায় আপনি কি করলেন, টোটাল 100 জিবিটাকে ডিভাইড করে আপনি সবাইকে মানে এই, ব্যবহার করতে দিলেন ভাড়ায়। এটাই হলো শেয়ার্ড হোস্টিং। ওয়ার্ডপ্রেস হোস্টিং মানে কি? সেম কনসেপ্ট, শেয়ার্ড হোস্টিং এর মতোই কনসেপ্ট, তবে ওয়ার্ডপ্রেসের জন্য তারা কিছু স্পেসিফাইড ফিচার তারা কিন্তু এখানে ইনক্লুড করেছে, ঠিক আছে, যেটা স্পেসিফিক্যালি ওয়ার্ডপ্রেসের জন্যই। এরপর হচ্ছে রিসেলার। দেখেন শেয়ার হোস্টিং এ কি ছিল? আপনার কাছে 100 জিবি ছিল, আপনি সেটাকে শেয়ার করছেন। রিসেলার হোস্টিং এ আপনি চিন্তা করলেন যে না, আমি এক কাজ করি, আমি আমার কাছে 100 জিবি নাই, আমি কারো থেকে 100 জিবি ভাড়ায় নিয়ে আমি সেই 100 জিবিটাকে আমি ভাগ ভাগ করে আমি মানুষের কাছে সেল করি। বিষয়টা বুঝতে পারছেন? তো এটা কি? এটা হলো রিসেলার। আপনি কারো থেকে 100 জিবি নিয়েছেন, 100 জিবি নিয়ে আপনি এখন সেই 100 জিবিটাকে ডিভাইড করে করে ভাগ ভাগ করে আপনি কি করেছেন? আপনি মানুষের কাছে সেল করতেছেন। এটা হলো রিসেলার।
ভিপিএস হোস্টিং, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, যে আপনার এটা যেটা সেটা হলো যে ভার্চুয়াল প্রাইভেট সার্ভারটা আপনার একেবারে ডেডিকেটেডলি আপনাকে একটা পুরো ইয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে ইজি করে বুঝিয়ে দিই। ধরেন আপনার কাছে কি আছে? আপনার কাছে 100 জিবি ছিল আগে। কিন্তু 100 জিবিটাকে রান করার জন্য কি RAM প্রসেসরের প্রয়োজন আছে না? তার মানে আসলে আপনি যার থেকে 100 জিবি নিয়েছেন তার কাছে আসলে ওটা 100 জিবি না, ওটা ছিল 1 টেরাবাইট। ওইখান থেকে 100 জিবি আপনাকে দিয়েছে। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? তো এখন ভিপিএস মানে হলো সে আপনাকে 1 টেরাবাইট দিবে, সাথে আপনাকে কি দিবে? RAM, প্রসেসর, ওটারও আপনাকে অপশনালিটিস দিয়ে দিবে যে আপনি আসলে কি করতে চান। এই যে আপনি এখানে যান, প্রতিটা আপনি ভার্চুয়াল বিষয়গুলো আপনি বুঝেন। এই যে দেখেন, তার মানে হলো আপনি অনলাইন ভিত্তিক একটা ডেটা সেন্টার বানাচ্ছেন, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। প্রতি মাসে আপনাকে $6 করে দিতে হবে, প্রায় 600-700 টাকা, মানে 800 টাকার মতো। বাৎসরিক আপনাকে প্রায় $85 মতো পে করতে হবে। সেক্ষেত্রে আপনি 2 সিপিইউ কোর্স পাবেন, 2 জিবি র্যাম পাবেন, 40 জিবি এসএসডি পাবেন, 1000 জিবি 1 টেরাবাইট কাছাকাছি ব্যান্ডউইথ পাবেন। এছাড়া আরো ফিচার কি কি আছে এর নিচেও পেয়ে যাবেন। এই যে বিষয়টা বুঝতে পারছি। তো এটা কাদের জন্য আসলে? যারা আসলে তাদের ওয়েবসাইটে প্রচুর অডিয়েন্স মেইনটেইন করে। মানে কিন্তু খুবই একবারে ওয়েবসাইট না। ফর এক্সাম্পল, আমাদের যে ইউআই ল্যাবের ওয়েবসাইট, ইউআই ল্যাবের ওয়েবসাইটে কি হয়? ইউআই ল্যাবের ওয়েবসাইটে যদি আমরা মান্থলি ভিজিটর বলি, মান্থলি ভিজিটর ৩ থেকে ৪ লাখ। আমাদের জন্য কিন্তু এত হাই কোয়ালিটি এগুলা দরকার পড়ে না। যদি আপনি ইউজ করতে চান ইউজ করতে পারেন, বাট এতটা লাগে না আমাদের। ওকে? কারণ আমাদের ইউআই ল্যাবের যে হোস্টিংটা আমরা যেভাবে ইউজ করি সেটা হলো কি, হোস্টিংটাকে আমরা যত রকমের বহির্ভূত অ্যাসেট আছে সেগুলো আমরা ধরেন ইউটিউব বা অন্যভাবে কাজ করি। যেমন এই যে ক্লাসের রেকর্ড গুলা, এগুলো আমরা কিভাবে দিচ্ছি? গুগল ড্রাইভে দিচ্ছি, তাই না? দেখেন আপনাদের এই কয়েক দিনে যতগুলা হইছে, ধরেন আপনাদেরকে আমি আমার যে কোনো একটা ড্রাইভ দেখাই। ঠিক আছে? এই যে দেখেন, অলরেডি এটা কিন্তু নতুন ড্রাইভ, এটা কিন্তু বেশি দিন হয় নাই। এটা মাত্র আপনাদের কোর্স যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে আমরা এই ড্রাইভটা পাইছি। তো এই যে দেখেন 166 জিবি অলরেডি ইউজ হয়ে গেছে। সেজন্য আমি আপনাদেরকে বলি আপনারা অবশ্যই ফাইলগুলো ডাউনলোড করে রাখবেন। কারণ এটা কন্ট্রোল আমাদের কাছে থাকে না। অনেক সময় আছে পেমেন্ট পুরা হয় না, যার কারণে পেমেন্ট পুরো না হওয়ার ফলে দেখা যাচ্ছে যে অনেক সময় তাদের ইয়াগুলো প্রপারলি কাজ করতে চায় না। তো এই যে দেখেন 166 জিবি কিন্তু আমি যদি কিনতে যাইতাম, দেখেন তো কত টাকা বিল আসতো? 240 জিবি প্রতি মাসে $25 বিনিময় দিচ্ছে। 240 জিবি। এখন আমাদের ফাইল কি বাড়তেছে না? তখন কি করতে হবে? আমাকে হয়তোবা এখন 240 জিবিও না লাগে, আমাকে তখন এই যে ডেডিকেটেড সার্ভারে চলে যেতে হবে। আর ডেডিকেটেড সার্ভারের কস্টিং দেখেন, এই যে শুরুই হয়েছে $41 দিয়ে। এগুলো মাসিক কিন্তু, এই যে MO লেখা আছে। এখন দেখা যাচ্ছে আমি যদি এখানে মাউস রাখি এখানে দেখবো এই যে 300 জিবি সে দিচ্ছে। 300 জিবি আমাদের বেশি দিন লাগে না, আমাদের এই যে আরো লাগবে। তার মানে মোটামুটি আমাদের আসলে ফাইল আপলোড হতেই থাকে। তো এই জায়গাটা আমরা এখন কি আমাদের সবগুলোকে আমরা এক্সটার্নালি ড্রাইভ থেকে শুরু করে অন্যান্য কাজগুলোকে আমরা ওভাবে কাজ করতেছি। ওকে? আপনাদের কোনো সাপোর্ট ভিডিও দরকার, হয়তোবা ইউটিউবের জায়গায় ইউটিউব দিচ্ছি, হয়তোবা ড্রাইভে দিচ্ছি। তো এই জায়গায় হোস্টিংটা এরকম ভাবে ডিভাইডেড করা আছে যে আপনার কোনটা লাগবে। তো আমরা আসলে আমাদের বেসিক লেভেলে আমরা স্টার্টেড শেয়ার হোস্টিংটা রাখি। কিন্তু এই যে শেয়ার হোস্টিং এর প্রাইসও কিন্তু এখানে অনেকটুকু। এই যে দেখেন, বাৎসরিক আপনাকে প্রায় এই যে এটা তো ডিসকাউন্টেড প্রাইস প্রথমটা, দ্বিতীয়টা হলো আমাদের মেজর প্রাইস। 49 পে করতে হবে। $49 মানে কি? $49 মানে হলো প্রায় 6-7 হাজার টাকার মতো পে করতে হবে। তো 6-7 হাজার টাকা কিন্তু এটা একটা হিউজ, তাই না? তো এই অনুপাতে আমরা এখন যেটা করব সেটা হলো যে আমরা বাংলাদেশি কিছু হোস্টিং কোম্পানির সাথে কাজ করতে পারি। যেহেতু আমরা তো এখন লার্নার স্টেজে আছি। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে দেখেন, আমার হোস্টার যেটা করে, আমি যেই কারণে আমার হোস্টারটাকে বেশি এখন ইউজ করতেছি, আমার হোস্টারে আপনি এই যে ওয়েব হোস্টিং এর ক্ষেত্রে বাজেট হোস্টিং নামে একটা স্কিম আছে তাদের। ওকে? আপনারা যদি এই লিঙ্কটাতে যান, এই যে এই লিঙ্কটাতে গেলে আপনারা এই ইয়াটা পাবেন।
খেয়ে ফেলেছি আমরা, তোমার আম্মুকে আমরা খেয়ে ফেলেছি, একবারে ভেজি করে খেয়ে ফেলেছি। তুমি কি পড়ছো? যাও, আচ্ছা করো, হ্যাঁ চারটু ক্লাস নিচ্ছি। আচ্ছা, হুম হুম, হ্যাঁ আচ্ছা, মা আসুক তাহলে তোমাকে লিখে দেবো। আচ্ছা, সরি, আমার আমার ভাতিজা আসছিল। ওকে, তো এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করলে কি আপনারা আহ, এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এখন এই যে এখান থেকে ওয়েব হোস্টিং থেকে বাজেট হোস্টিং, যেটা প্রিমিয়াম হোস্টিং আমরা ইউজ করবো না, কারণ প্রিমিয়াম হোস্টিং আসলেই প্রিমিয়াম। তো সেক্ষেত্রে তাদের যাদের দরকার তারা নিবে, বাট আমরা নিব বাজেট হোস্টিংটা। বাজেট হোস্টিং থেকে আপনি গ্লোবাল থেকে শুরু করতে পারেন। গ্লোবালটা আমাদের জন্য স্ট্যান্ডার্ড। আপনি গ্লোবাল বাজেটে গেলেই এই যে আপনি প্রতি মাসে 180 টাকা দিয়ে আপনি আপনার কি করতে পারবেন, আপনি শুরু করতে পারেন। এবং প্রথম বছর তারা আপনাকে একটা XYZ ডোমেন ফ্রিতে দিবে। বিষয়টা বুঝতে পারছি? তো 180 টাকা দিয়ে আপনি পুরো সারা বছরে 2100 টাকায় আপনি ইয়া করে ফেলতে পারবেন, বাজেট এর মধ্যে কাজ করে ফেলতে পারবেন। 5 জিবি, 5 জিবির মধ্যে যদি আমি এখন আপনাদেরকে যদি একটা ইয়া দিই, যে ধরেন আমার তো অলরেডি আছে, অলরেডি ধরেন আমার প্যানেলে চলে যাই, আমার টোটাল কয়টা ওয়েবসাইট এখন লাইভ আছে। ওকে, এটা এখান থেকে দেখার উপায় নাই, সি প্যানেল লগ ইন করতে হবে। এই যে অলরেডি কিন্তু আমি কি করতেছি, 1.1 জিবি ইউজ করে ফেলছি, মানে 1120 MB ইউজ করছি। তো 1120 MB আসলে কয়টা ওয়েবসাইটে হয়েছে এটা আমি যদি এখন দেখাইতে চাই, এই যে আম, এখানে এটা চেক করতে দেখতে পারেন ডোমেইন লিস্টে গেলে টোটাল কয়টা ডোমেইন আছে। ওকে, 1 2 3 4 5 6 ডোমেইন মিলে আমার 1100 MB হয়েছে। ঠিক আছে, তো 6 ডোমেইনে যদি 1100 MB হয়, বা ধরেন 5 ডোমেইনে 1 জিবি, ঠিক আছে, মানে 5টা ওয়েবসাইটে 1 জিবি হলো। তাহলে বাকি আপনি 5 জিবি কমপ্লিট করতে কি, তাহলে 25টা আপনি ওয়েবসাইট আপনি কি করতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন 25টা। তো আমার কাছে মনে হয় 25টা এটা কিন্তু একটা হিউজ একটা অপশনস, তাই না? আর যদি মনে হয় যে আমার আরেকটু বেশি দরকার, তাহলে 270 টাকা চলে গেলে 10 জিবি, তাহলে 50টা ওয়েবসাইট আপনি অ্যাট এ টাইম লাইভ রাখতে পারবেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার এখন যেটা ফ্লেক্সিবল মনে হয়, সবচেয়ে মানে এটাই হলো সবচেয়ে মানে কনভিনিয়েন্ট ওয়ে আর কি, আমাদের জন্য অনেক চিপ প্রাইসে আমরা এই কাজগুলোকে কি করতে পারি, মেনটেন করতে পারি। আমি কোনটা নিছি, যদিও আমি এই মাসে এটাতে শিফট করব। আমি যে নিয়েছি হলো আপনাদের এই যে ক্লাউড ওয়েব হোস্টিং। এখন ক্লাউড ওয়েব হোস্টিং হলো এটা হলো একটা স্কিম। মানে স্কিমটা কি, যত বেশি ইউজ করবেন তত টাকা কাটা যাবে। যেমন 50 টাকা দিয়ে শুরু হয়, কিন্তু আপনি যদি এই যে একটা নতুন ডেটাবেস তৈরি করেন তাহলে 20 টাকা বাড়তি হবে। আপনি যদি একটা ইমেল অতিরিক্ত ব্যবহার করেন তাহলে 20 টাকা বাড়তি হবে। অ্যাড অন ডোমেইন অ্যাড করেন তাহলে 30 টাকা বাড়তি হবে। তো এই যে বাড়তে বাড়তে আমার এখানে যদি দেখেন আমি এরপরে এই গত মাসে কত টাকা পে করছি, আমার যদি বিলিংটা দেখেন, মাই ইনভয়েস চেক করেন, এই যে দেখেন গত মাসে আমাকে 169 টাকা দেওয়া লাগছে, এই মাসে আরো বেশি দেওয়া লাগবে। তার মানে আমি যত বেশি ইউজ করতেছি তত বেশি আমার খরচ বাড়তেছে। তো এটা হলো একটা স্কিম আর কি। তো এটাও আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু এটা তাদের জন্য যারা আসলে তেমন বেশি নিয়ে কাজ করে না। ধরেন একটা ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইটই মনে করেন যে ওরা সেই যে কটকটি সালে আপডেট করে রাখছে, মানে ওই ওয়েবসাইটেই আছে, তারা ডোমেইন চেঞ্জ করে না বা ডোমেইন নিয়ে আরো এত অ্যাডভান্স কিছু করে না। তো তাদের জন্য এটা একটা পারফেক্ট একটা স্কিম। ঠিক আছে, 50 টাকায়, 50 টাকা তো হয় না আসলে, 50 টাকা দিল একটা স্টার্ট আপ প্যাকেজ, কিন্তু এটা এন্ট্রি হয় হলো 50 টাকা। ধরেন আপনার কমপক্ষে 100 টাকা 110 টাকা কমপক্ষে দিতেই হয় একটা ডোমেইনও যদি আপনি এটার আন্ডারে রাখেন। বিষয়টা বুঝতে পারছি? তো এটা হলো প্রতি মাসের 50 টাকার স্কিম। আমি এটা ব্যবহার করতেছিলাম, বাট এখন আমার এটা ওভার প্রাইস হয়ে যাচ্ছে, সেজন্য আমি এখন কি করব, বাজেট হোস্টিং এর গ্লোবাল বাজেট হোস্টিং এ চলে যাব। ঠিক আছে, এখন আসেন আপনাদের জন্য কেনা এটা কি সুইটেবল হবে কি হবে না। এখন দেখেন, ডোমেন আপনার লাগবেই। এখন এই আপনি যদি 180 টাকার মাসের ডোমেন কিনেন তাহলে একটা XYZ ডোমেন ফ্রিতে পেয়ে যাবেন। দ্যাট মিনস যদি আমি একটু আমাদের নেম চিপে যাই, fardinehsan.com এর জায়গায় আমি এখন ফারদিন এহসান কি পাবো, .xyz পাবো। ঠিক আছে, এখন XYZ আপনি যদি এখানে চেক করেন, XYZ এর প্রাইস কিন্তু অনেক কম, কিন্তু রিটেল প্রাইস আবার বেশি।
ঠিক আছে? তো ১ম বছর যেহেতু আপনি এই একটা ডোমেইন ফ্রিতে পাচ্ছেন, আপনি এক কাজ করতে পারেন। এই ১ বছর আপনি এই প্যাকেজের আন্ডারে কাজ করতে পারেন। ঠিক আছে? যদি আপনি এরকম চিন্তা করেন যে আমি আসলে শিফটিং করে কাজ করব। তাহলে আপনি ১ বছর, ১ বছর করে কাজ করে এরপরে ডোমেইন চেঞ্জ করে ফেলতে পারেন। এটা আপনার লাইফ, আপনার কি আছে? আপনার আপনার বিষয়। আপনি কি করবেন, কি করবেন না। ওকে? তো ধরেন আমি XYZ ডোমেইন ফারদিন এহসান করছি। ১ বছর হয়ে গেছে। আমি সেম প্যাকেজই ইউজ করব। কিন্তু তখন আমাকে এক্সট্রা টাকা পে করে কি করতে হবে? আমাকে ওই যে আমাদের প্যাকেজটাকেও ব্যবহার করতে হবে। নাম কি ওটার? .com মানে আরেকটা ডোমেইন কিনে ওটাকে এখানে ইনক্লুড করে ব্যবহার করতে হবে। তো আশা করি আমরা একটা আইডিয়া পাচ্ছি যে আসলে আমরা আমাদের আ ডোমেইন হোস্টিং কিনে আমরা এটাকে কিভাবে কাজ করতে পারবো। ওকে? তো এই ছিল টোটাল বিষয়টা। তো এখন আসেন, যেহেতু আপনি ৳১৮০ থেকে ৳২০০ এটা আর কিন্তু ই প্রতি মাসে কমার্সের কিন্তু জন্য এত বেশি মনে হবে না। তাই না? ৳১৮০ যদি আপনি চিন্তা করেন যে আপনি ১ মাসে প্রতি মাসের একটা সময় আপনি ফিক্স করবেন যে হ্যাঁ, যে আমি সেলারি পাই বা আমি বেতন পাই বা আমি এটা পাই হলে এত মাসের মাঝখানে, তাহলে আমি এটাকে মাসের মাঝখানে প্রাইস করলে কিনলে আমাকে এটা মাসের মাঝখানে প্রতি মাসের মাঝখানেই ৳১৮০ করে পে করতে হবে। ঠিক আছে? তো এটা আপনি যখন এভাবে চিন্তা করবেন তখন দেখবেন যে আপনার কাছে এই টাকাটা আর গায়ে লাগবে না। কিন্তু যদি আপনি এই যে পুরো ৳২১০০ আপনি জমায়া যদি এটা রাখেন তখন দেখবেন যে আপনার কাছে গায়ে লাগবে। ৳২১০০ আমি এখন কই থেকে পাবো? তাই না? তো সেজন্য আমি এখন মাসিক প্যাকেজে চলে আসছি। আমার কাছে মাসিক প্যাকেজটা এখন ফ্লেক্সিবল লাগে। ওকে? তো আপনি কে জানি ই-কমার্স এর একটা স্যার কথা ই বলতে চাইছিলেন। কমার্সের জন্য কোনটা বেটার এক্সাক্টলি। হবে? ই-কমার্স এর জন্য আমি সাজেস্ট করি এটা নেন। বাজেট 10 জিবি। যেহেতু আপনার ই-কমার্স এখন মানে খুবই আর্লি স্টেজ বা বিগিনিং স্টেজে আছে। এটা দিয়ে শুরু করেন। যখন মনে হবে যে না আমার ই-কমার্স আরেকটু হাই কোয়ালিটি দরকার, তাহলে আপনি এখন প্রিমিয়াম হোস্টিং এ শিফট করবেন। এই যে গ্লোবাল প্রিমিয়ামে চলে গেলে তখন আপনার প্রাইসটা একটু বেড়ে যাবে। বাট আপনি সেখানে মোটামুটি এই যে RAM, CPU, কোর প্রসেসরের ক্ষেত্রে আপনি অনেক ফ্লেক্সিবল পাবেন। বিষয়টা বুঝতে পারছি? ওকে। এখন এই যে দেখেন একটা একটা ছোট একটা কোয়েশ্চেন আমার মাথায় আসছে। এটা আপনাদের মনে থাকতে পারে, নাও আসতে পারে। বাট আমি বলি। বাজেট হোস্টিং আর আপনার প্রিমিয়াম হোস্টিং এর ক্ষেত্রে পার্থক্যটা কোথায়? এখানে দেখেন ১৮০ থেকে শুরু হচ্ছে। এখানে শুরুই হয়েছে ৪৮০ থেকে। পার্থক্যটা হলো অনেকটা আপনাদের লো কনফিগারড কম্পিউটার এবং হাই কনফিগারড কম্পিউটারের মতো। ধরেন এটা লো কনফিগারের একটা কম্পিউটার। আপনি যদি আ এমন কিছু চালান যেটা তার জন্য ওভারলোড হয়ে যায়, তখন দেখবেন যে সেটার কারণে আপনার কম্পিউটার বা অনেক গরম হয়ে যাবে, স্লো কাজ করবে। রাইট? অপরদিকে সেম টাস্কটাই যেটা তার জন্য খুবই মানে জটিল হচ্ছিল, আপনি যদি তাকে দিয়ে কাজ করান, অনেক ভালো ফাংশন করবে। বিষয়টা অনেকটা এরকম। আপনি কম্পিউটারের সাথে তুলনা করলে আপনার হোস্টিং নলেজটা আপনাকে মানে হোস্টিং রিসার্চটা আপনাকে অনেক ইজি করবে। কারণ হোস্টিং এর মধ্যে চলমান যত টুলস ইকুইপমেন্ট লাগে সেগুলো কিন্তু ভার্চুয়ালি আমরা কিনি। মানে ভার্চুয়ালি আমরা ব্যবহার করি, কিনি না, ভাড়ায় নিই। তো ভার্চুয়ালি ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিন্তু এগুলোকে ভাড়াই ব্যবহার করতেছি। তো যত ভালো বিষয়গুলো বুঝবেন তত ভালো আপনার জন্য কি হবে? ডিসিশন নেওয়াটা ইজি হবে। ওকে? তো যখন মনে হবে যে আপনার ই-কমার্স ৳২৭০ মাস যেটা আপনি ব্যবহার করতেছেন সেটা আপনার আর মানে তেমন বেশি আর আ সাপোর্ট দিচ্ছে না। ওয়েবসাইট একটু মানে লোডিং বেড়ে গেছে। তো এটার তো একটা লিমিটেশন আছে। তখন আপনি ৳৪৮০ মাসে শিফট করবেন। ওয়েল আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। আ তো এই সময়ে ডোমেইন হোস্টিং কেনা উচিত কিনা? আমার কথা হলো অবশ্যই কেনা উচিত। এখান থেকেই মানে 0 থেকে বলে না ফাউন্ডেশন এর জায়গা থেকে যদি আপনি স্ট্রংলি স্টার্ট করতে পারেন, আমার মনে হয় এখান থেকে একটা বেটার একটা অপশন আপনি পাবেন। আমি তো আমার হোস্টার ইউজ করি দেখে আমি পুরোটা ব্রিফ করলাম। কারণ আমি যখন আমার হোস্টার থেকে সার্ভিস নেই, আমি পুরোটাই অনেক রিসার্চ করে ফাইন্ডিং করে আমি সার্ভিসটা নিয়েছি। ইভেন আমি এখন অ্যাক্টিভ ৬ মাসেরও বেশি আমি কাজ করতেছি দেখে আমি আপনাকে সাজেস্ট করতে পারছি। তো আপনারও যদি মনে হয় যে হ্যাঁ, নেওয়া উচিত তাহলে নিতে পারেন অথবা আপনার কাছে অপশন আছে। যেহেতু আপনি এখন ক্লায়েন্ট সার্ভিস দিবেন। ক্লায়েন্ট সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কি আপনাদের এই বিষয়গুলো জানা লাগবে না? কোনটার প্রাইস কত, কোনটার প্রাইস কি? ক্লায়েন্টকে আমি কোনটা অফার করব? সেই ক্ষেত্রে আমার সাজেশন হলো চোখ বুজে না কিনে, অনেকে আবার বলে যে স্যার বলছে, স্যার ইউজ করে তাহলে আমি এখন কিনে নেই। চোখ বুজে না কিনে রিসার্চ করেন। রিসার্চ করার পরে যদি এখন কনভিনিয়েন্ট মনে হয় যে স্যার আমি রিসার্চ করছি, আমার রিসার্চ প্যানেলে এতগুলা ডোমেইন হোস্টিং ছিল। তো এটার পরে আমার কাছে মনে হচ্ছে এই প্যাকেজটা অনেক ভালো। তাহলে এখন আপনি সেটা নিতে পারেন। আদারওয়াইজ যদি মনে হয় যে না ডিফারেন্ট কোনো প্যাকেজ আপনাকে কেউ অফার করছে যেটা আরো বেটার, আমাকেও জানাইতে পারেন। আমিও সেটা এক্সপেরিয়েন্স করতে পারবো।
তো এইভাবে যদি আমরা প্রসেসে আগাই, আশা করি আপনার ডোমেন হোস্টিং কেনার জার্নিটা অনেক ইজি হবে। ঠিক আছে? তো এই হলো টোটাল বিষয়টা। এখন আসেন আপনাদের কিউএনএ সেশন করব, আর অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। তো নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আজকে কিন্তু আমরা আসলে টপিক ক্লিয়ার করতে পারি নাই। এই যে আমরা কিন্তু প্লাগইন টাগইন এগুলা নিয়ে আমরা কাজ করতে পারি নাই, এই যে এগুলা। তো ডোমেন হোস্টিং সিপ্যানেল পরে কাল নেক্সট ক্লাসে কিনলে আমরা কিভাবে ইয়া করতে পারবো, ফাংশন করতে পারবো, এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? ওকে, এটা গেল একটা। এবার আসেন অ্যাটেন্ডেন্সটা, আমি অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। ওকে, অ্যাটেন্ডেন্স দিতে থাকেন, আমি এবার কোশ্চেন গুলো নিই। ওকে, ফাইরুজ, সৌরভ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আজকে ডোমেনটা কিনতে চাচ্ছিলাম স্যার। আপনি যদি কিনে দেখাই দিতেন, সবাইও দেখলো আমিও দেখলাম স্যার। মানে ডোমেন এবং হোস্টিং দুটো একসাথে? না স্যার, হোস্টিংটা স্যার শুধু। আমার ডোমেন আছে স্যার, ডোমেন ডোমেন আছে। অন্য একটা domain থেকে আগে ওকে, কিনে ফেলেছি স্যার। ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার করেন, আর আমি যে লিংকটা ওই আপনাদেরকে দিয়েছি ওই লিংকটা ওপেন করেন। আবার দিয়ে দিয়েছি আপনি স্ক্রিনটা, আচ্ছা স্ক্রিন শেয়ারের জন্য পারমিশন লাগবে, দাঁড়ান, সময় তো কম। আচ্ছা, তারপর আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি ততক্ষণে আমি আরেকজনের কোশ্চেনটা নিয়ে নিই। ওকে, মুস্তাফিজ আনোয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে ধরেন হলো ইস্যু হাই কনফিগারেশনের ক্ষেত্রে আপনার কত জিবি হোস্টিং নিলে ভালো হবে? আচ্ছা, ওই যে ফাইরুজ সাহেবের স্ক্রিনটা প্রপারলি শেয়ার হয় নাই, আপনি একটু ফুল স্ক্রিন ইন্টায়ার সাইট স্ক্রিন শেয়ার করেন। ইওর ইন্টায়ার স্ক্রিন যেটা আছে অপশন, আবার স্ক্রিনটা অফ করে ইওর ইন্টায়ার স্ক্রিন শেয়ার করলে তাহলে আপনি ইয়া করতে পারবেন। আচ্ছা, এই মুস্তাফিজ স্যারের যে কোয়েশ্চেনটা, আসলে আপনি স্টার্ট আপে তো আসলে আপনার এত হাই কোয়ালিটি লাগবে না, স্বাভাবিক, এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা হলো সেটা হলো যে আপনি যদি নিতে চান, স্যার এক্সপেন্সিভ এর আমার অভাব জন্য নাই। না, ক্লায়েন্টের জন্য। সেক্ষেত্রে আমি অলওয়েজ বলি যে একবারে বিলো থেকে স্টার্ট করেন। ক্লায়েন্ট যদি পরে মনে করে যে না আমার এখন হচ্ছে না, তখন বাড়াবে। দেখেন, একটা ওয়েবসাইটে আপনি 500-1000 ভিজিটর বা মান্থলি 50,000 ভিজিটর আনা কিন্তু অনেক অনেক বড় একটা টাস্ক। ঠিক আছে? লিংকে দেন, ওই যে লিংক দিয়ে দিছি না, ওই লিংকে ক্লিক করেন, এখন খুঁজে বের করতে তো টাইম কষ্ট হবে। এই যে আব্দুল্লাহ ওয়েব প্রো / আমার হোস্টার 2 নাম্বারটা। মোটামুটি স্যার মান্থলি 1000-5 ভিজিটরের জন্য। ওইটার জন্য আপনি ওই যে ইয়াটা ইউজ করতে পারেন। আচ্ছা হ্যাঁ, এখন ওয়েব হোস্টিং এ যান। ওয়েব হোস্টিং কোনটা নিবেন এখন? বাজেট হোস্টিং নিবেন নাকি না কোনটা নিবেন? তা আমি বাজেট হোস্টিং, ক্লাউড হোস্টিং এর যে ওইটা স্যার, ওটা আপাতত নিতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, 50 টাকা দিয়ে যেটা শুরু হয় নাকি? জি স্যার। ওকে, এই যে আপনি তাহলে কিছুই না, জটিল কিছু না, এখনই কিনুন। ইভেন আপনাকে মনে হয় প্রথম মাসে টাকা পেও ইয়াও লাগবে না, অগ্রিম দেওয়াও লাগবে না, এখন কিনুন। ওকে, আমার অলরেডি ডোমেইন আছে, আপনি এই যে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেইন, এটাকে ইয়া করতে হবে। স্যার আমার অ্যাকাউন্ট করেছে স্যার, আমি লগ ও ইন লগ করব। ইন করে ফেলেন, হ্যাঁ লগ ইন করে ফেলেন। ওকে, এখন কিনতে চাইলে আপনাকে এখন যেটা করতে হবে, এই যে সার্ভিসে ক্লিক করতে হবে, ওই যে নিচে সার্ভিস 0। হ্যাঁ, উপর থেকেও ক্লিক করেন, কোনো সমস্যা নেই, দুই জায়গা থেকে ক্লিক করতে পারেন। সার্ভিস স্যার, হ্যাঁ, মাই ক্লিক করেন। সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। ওকে, এখন বলতেছে যে কোনো সার্ভিস নাই, তাহলে অর্ডার এ নিউ সার্ভিস। এখন ওরা প্রিমিয়াম দেখাচ্ছে, তা আপনি একটু নিচে আসেন। বাজেট হোস্টিং গুলো কি তারা দেখাচ্ছে কিনা একটু নিচে এসে দেখেন।
স্যার এরপরে তো আর আর উঠতেছে না যাচ্ছে স্যার। না। তাহলে এক কাজ করেন, তাহলে এখন যেটা করেন ওকে, তাহলে আমার উস্তাদের লোগোটাতে ক্লিক করেন। জি স্যার। হুম, এখন এরপরে এই যে ওয়েব হোস্টিং, এখান থেকে ওয়েব হোস্টিং প্রথমটা, প্রিমিয়াম বাজেট হোস্টিং, হ্যাঁ, এরপরে ক্লাউড ওয়েব হোস্টিং, হ্যাঁ, এবার নিচে থেকে এবার কিনেন, হ্যাঁ, এখনই কিনুন। ওকে, এরপরে এই যে আই উইল ইউজ মাই এক্সিস্টিং 3 নাম্বার যে ইয়েটা আছে, পয়েন্ট আছে, 3 নম্বর পয়েন্টটা চুজ করেন। জি স্যার। হ্যাঁ, এবার নিচে আসেন, নিচে এসে আপনার ডোমেনের নামটা দিয়ে দেন, যে ডোমেনটা আপনি কিনেছিলেন। হুম, XYZ-টা ওই যে ডান পাশের ফিল্ডে দেন, ডট দেওয়ার দরকার নেই, হ্যাঁ, ডটটা কেটে দিয়ে XYZ-টা এই পাশে দেন। জি স্যার। ওকে, ইউজ। ওকে, এই যে দেখেন টোটাল কত, এখন কিন্তু কোনো টাকা নিবে না। এই যে আপনি 1 মাস ফ্রিতে চালাইতে পারবেন, দ্বিতীয় মাস থেকে আপনার টাকা কাউন্ট করা শুরু করবে। বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। যেমন দেখেন এই যে বাম পাশে বলে দিছে একটা ডোমেনের জন্য 30 টাকা, ডিস্ক জি 1 জিবির জন্য 50 টাকা, তাহলে 80 টাকা হয়ে গেছে। একটা জি ডেটাবেস আপনার ইউজ করতেই হবে 20 টাকা, তাহলে 100 টাকা। ব্যান্ডউইথ 10 টাকার আপনার নিতেই হবে। তার মানে প্রতি মাসে কমপক্ষে 110 টাকার একটা খরচ আপনাকে কি লাগবে, এক্সপেন্স করতেই হবে। তাহলে জি এখন তো আর লাগবে না, নেক্সট মান্থ থেকে দিতে হবে। ঠিক আছে? জি ওকে, স্যার। তাহলে আপনি এখন এটাকে কন্টিনিউ করেন। স্যার এটা কি এখন আমার হোস্টিংটা চলে আসলো স্যার? এখন না, আমি এখনো আসে নাই। এখন আপনি যদি এই যে এখন আপনি কোন সার্ভার থেকে নিবেন, যেমন ফিনল্যান্ড, জার্মানি, ইউএসএ, তো এগুলো চুজ করেই আপনি ইজিলি নিয়ে নিতে পারবেন। স্যার এখানে একটু যদি বলে দিতেন স্যার। এখানে যা যা মানে আছে এনাফ, আর কিছু দরকার নাই। এই যে সার্ভার লোকেশন আমি জাস্ট খালি বলে দিচ্ছি, যেহেতু আপনি কিনতেছেন, অন্যরা না কিনতে পারে। সার্ভার লোকেশন যেটা দেন কোনো সমস্যা নাই। আপনি এখন কোনটা দিতে চেষ্টা করবেন, এখন সবগুলাতেই ওইরকম। ঠিক আছে? জি স্যার। যেগুলোদের টাকা বেশি তাহলে সেগুলো মনে করবেন যে আপনার থেকে হয়তো বা তখন এই 25 টাকা এক্সট্রা দিতে হবে, যদি আপনার কোনো সার্ভার স্পেসিফিক সার্ভার রেকমেন্ডেশন থাকে। ওকে, এবার নিচে আসেন। জি স্যার। হ্যাঁ, এরপর নিশ্চয়ই। আসেন, একটু স্টপ করেন, আপনি বেশি জি স্ক্রল করতেছেন। হ্যাঁ, জি স্যার। সাপোর্ট সিস্টেমের আগের ভার্সনটাতে যান, মানে সাপোর্ট সিস্টেমের উপরে, হ্যাঁ, অটো ব্যাকআপ এন্ড রিস্টোর উইকলি মান্থলি যেটা আছে সেটাই, এর চেয়ে বেশি দরকার পড়ে না। উইকলি ডেটা ব্যাকআপ আপনি ওদের থেকে পাবেন। ধরেন একটা ওয়েবসাইট হ্যাং হয়ে গেল বা হ্যাক হয়ে গেল, তখন আপনি উইকলি ব্যাকআপ এখান থেকে নিতে পারবেন। ওকে, এরপর যে সাপোর্ট সিস্টেম, নিচে আসেন। জি স্যার। এই যে এখান থেকে যেটা আছে এটাই এনাফ। এখন 100-200 টাকা দিয়ে এক্সট্রা সাপোর্ট নেওয়ার দরকার পড়ে না। ওকে, নিচে জি আসেন। এরপরে ইমেল টিমেল থেকে শুরু করে আরো অনেকগুলো বিষয় তারা এখানে অফার করে, আমাদের কোনোটারই দরকার নাই, জাস্ট খালি কন্টিনিউ প্রেস করেন। হ্যাঁ, নিচের কন্টিনিউ দেন, উপরের কন্টিনিউটাও দেন। জি স্যার। এই যে আপনার কেনাকাটা হয়ে গেছে। আগামী মাস থেকে আপনাকে 110 টাকা চার্জ করবে। জি স্যার। এখন হোস্টিং ডোমেনটা কি অটোমেটিক চলে আসছে স্যার, নাকি হোস্ট মানে এনে বসাইতে হবে স্যার? না, অলরেডি অটোমেটিক ওই যে বসে গেছে, আর জাস্ট খালি চেক আউট করলেই আপনার ডোমেইনটা কানেক্ট হয়ে যাবে। জাস্ট খালি আরো কিছু যদি বেসিক সেটিংস করা লাগবে, না হলে ওরা অটোমেটিক করে দিবে। ওকে, এখানে এখন চেক আউট দেওয়ার আগে ওই যে আই হ্যাভ রেড এগ্রি, এই যে টার্মস অফ সার্ভিস, জি স্যার। হ্যাঁ, এবার এখন চেক চেক আউট দিয়ে দেন। হ্যাঁ, আর যদি কোনো টাকা চার্জ করা লাগতো তখন দেখবেন যে বিকাশ রকেট থেকে নিত। আর 110 টাকার জন্য আপনাকে মেবি এই 2-3 টাকা ওই যে ওদের সার্ভিস চার্জ দিতে হবে, মানে ক্যাশ আউট চার্জ দিয়ে দিতে হবে। ওরা ক্যাশ আউট আমি চার্জটা সহ করে নেয়। পরের মাসে হয়তো শেখা হয়ে গেলে স্যার চেঞ্জ করে নিব, আপাতত আর কি স্যার। এখন কি স্যার আমি যদি আমার এটা ডোমেনটা লিখে সার্চ দিই, এখন ওটা হবে কি? না, আগে তো ওয়েবসাইট বানাইতে হবে, তো আগে সেট আপ জি করতে হবে না। জি আচ্ছা, আজকে এতটুকুই থাকুক। আমাদের নেক্সট ক্লাস কবে? বুধবারে তো, রাইট?
জি স্যার। বুধবারে যদি আমি আপনার ডোমেন হোস্টিং দিয়ে যদি ক্লাস নেই সমস্যা হবে? না স্যার। তাহলে আমি সমস্যা সেটআপ করে দেখাই দিব না? তাহলে জি আপনাদের স্যার। জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কোয়েশ্চেন জসিমউদ্দিন স্যার। স্যার আমরা ইদানিং কালে ফেসবুক খুললেই নানা রকম হোস্টিং কোম্পানির বিজ্ঞাপন দেখি। হুম। কেউ 1200 টাকা দেয়, কেউ 1800 টাকা দেয়, কেউ আবার আনলিমিটেড দেয়, 2000 টাকা, 2200 টাকা। হুম। এখন সবকিছু ফিচার আমি দেখলাম, হ্যাঁ, হুম। দেখার পরে যে কোনো একটা থেকে আমি কিনে ফেললাম মনে করেন। তা আমি হুম। যে এদের সার্ভিসটা কেমন বা স্পিড কেমন, এদের ব্যান্ডউইথ কেমন, এটা ছাড়া আমি তো যাচাই করতে পারবো না। তো আমি কিনে ফেলার পরে তো ধরেন আটকে গেলাম, কলে কলে আটকে গেলাম স্যার। তখন তো স্যার আমি বেরোতে পারবো না, আর এখান থেকে মানে এটা ব্যবহার করে মজাও পাবো না। সেক্ষেত্রে এটা আমরা কিভাবে যাচাই করবো যে ওদের স্পিড ভালো, ওদের সবকিছু ভালো? হুম, সেজন্যই আমি এই যে রেফার করে দিলাম কয়েকটা যে এই সার্ভিসগুলো কোম্পানি সাপোর্ট ভালো। আর এদের মধ্যে যেমন এই যে আপনাদের কিছু আপনার ব্যাচমেট কিছু সাজেস্ট করলো, এই নামগুলো আপনারা তো অবশ্যই নোট করে রাখছেন বা লিখে রাখছেন। তো ওদের থেকে আপনি আইডিয়া পেয়ে গেলেন। এখন কথা হলো, ঠিক আছে, আপনার এই জায়গা থেকে এখন যদি কোয়েশ্চেন করে যে স্যার আপনি আছেন আমাদের, সেজন্য প্রবলেম নাই, কিন্তু এমন কোনো ব্যক্তি যদি এখন হুট করে কিনতে আসে, তাহলে তাদের জন্য কি সাজেশন থাকবে? তার জন্য সাজেশন হবে যে রিভিউ চেক করা। এখন রিভিউ কাকে বলে? ট্রাস্ট পাইলট নামে একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে নাহলে আমি পুরোটাকে ব্রিফ করে আপনাদের সাথে সুন্দর করে বুঝিয়ে বলবো যে যদি নতুন ইউজার সে জিরো থেকে আসছে, তার জন্য কি কি বিষয় মাথায় রাখা উচিত, বা যদি আমাদের মতো এরকম নেটওয়ার্ক না থাকে, কেউ একজন সাজেস্ট করার মতো কেউ না থাকে, তখন তার কি কি অ্যাক্টিভিটিস নেওয়া উচিত, সেটার উপর আমি একটা ভিডিও নিজে দিয়ে দিব, নাহলে ক্লাসে আলোচনা করে ফেলবো। তাহলে ইনশাল্লাহ আপনারা ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ, তাহলে আমরা এভাবেও চেক করে নিতে পারি। একটা ক্রাইটেরিয়া আমি দিয়ে দিব না। ঠিক আছে স্যার? ওকে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন আছে স্যার, হুম। যদি সুযোগ দেন করি স্যার। আমার ডোমেইন কিনা আছে, তা আমি গত মানে জানুয়ারি থেকে এটা অ্যাক্টিভ করাই নাই, মানে কি বলে রিনিউ করি নাই, তো এটা ব্লক হয়ে গেছে। এখন এখন মে মাস, আমি কি এটা অন্য জায়গা থেকে ওই সেই ডোমেইনটা কিনতে পারবো কিনা? হ্যাঁ, কিনতে পারবেন। তবে কিন্তু এখানে আমি একটা বিষয় আছে। আমি বলে ফেলি তাহলে, না? ওকে। স্যার, আপনি একটা ডোমেইন কিনেছেন, ১ বছর পর আপনি আর রিনিউ করেন নাই। তাহলে ওই ডোমেইনটা কি হয়? ওই ১ বছর পর আপনাকে ১ সপ্তাহ ২ সপ্তাহ সময় দেয় তারা। যে আপনি কি ডোমেইনটা রিনিউ করবেন কি করবেন না। অনেক কোম্পানি ১ মাসও দেয়। এই যে আপনি যদি ডোমেইনটাকে রিনিউ না করেন, তখন সেটা কি হয়? আপনার যে টাইম শিডিউল তারা দিয়েছিল যে ১ সপ্তাহ ২ সপ্তাহ, এর পরবর্তীতে ডোমেইনটা ব্লক হয়ে যায়। এর পরবর্তী ৩ মাস এই ডোমেইনটা ইয়াতে চলে যায়, কোয়ারেন্টাইনে চলে যায়। মানে এই ডোমেইনটা ওই ৩ মাস কেউই অ্যাক্সেস করতে পারবে না। এরপরে এটা আবার মার্কেটে ইন হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছি? স্যার, এখন এখানে যেটা হয়, সেটা হলো ধরেন আপনি একটা ডোমেইন কিনলেন, সেই ডোমেইনটা আসলে আপনি প্রপারলি ইউজ করতে পারেন নাই। এই ডোমেইনটা অনেকে আছে, কিছু মাঝখানে কিছু মিডল হ্যান্ডার আছে, যারা এই ডোমেইনটা আবার কিনে তারা চড়া দামে বিক্রি করে। বিষয়টা বুঝতে পারছেন? যেমন স্যার, আপনি কিনেছেন কত? ১৫০০ টাকায়। কেউ একজন স্যার, ডোমেইনটা ১৫০০ টাকায় কিনে সে ভাববে যে আচ্ছা, কেউ না কেউ ডোমেইনটা কিনছে, তার মানে তার জন্য এটা একটা প্রায়োরিটি আছে। তাহলে আমি এক কাজ করি, এই ডোমেইনটা কিনে আমি এটা ৫০০০ টাকায় এক্সপেক্ট করি। অনেকে আছে এরকম কি করে, ডোমেইন রিসেলিং বিজনেস করে। তো এই জিনিসটা আছে। তো যদি এরকম কেউ না কিনে, তাহলে আপনি আবার সেই ১৫০০ টাকায় ডোমেইনটা আবার কিনতে পারবেন। ঠিক আছে। না আমি স্যার এখন গত মাসে ডিফারেন্ট মার্কেট থেকে। গত কয়েকদিন আগেও সার্চ দিয়েছি, ওটা ব্লকই দেখাচ্ছে, মানে এটা ওই যে আমি যে কিনে রেখেছি সেটাই দেখাচ্ছে। এখন মানে রিলিজ হয় নাই, তো কতদিন লাগে রিলিজ হতে সেটাই সাধারণত ৩ মাস রাখে। তো আপনি এখন আপনার কোম্পানির সাথে কথা বলে দেখতে পারেন যে এই ডোমেইনটাকে আমি এখনো রিনিউ করতে পারবো কিনা। মেবি করতে পারার কথা না। তারপরে যদি ওই বললাম, কিছু কোম্পানি আছে তারা নিজেদের আন্ডারে রেখে দেয়। ধরেন আপনি একটা কোম্পানি থেকে নিয়েছেন, ধরেন নেমচিপ থেকে নিয়েছেন, ওই নেমচিপই দেখবেন যে ৬-৭ মাস নিজের কাছে রেখে দিবে। না। এখন ওরা তাই করছে, যেন আমি যদি রিনিউ করতে যাই আমাকে আরো $10 $20 বেশি পেমেন্ট করতে হবে ওদেরকে, মানে ওই যে আচ্ছা, এই যে লেট তারা যে হোল্ড করে রেখেছে এত লম্বা সময়ের জন্য। করেছে। হ্যাঁ, তাহলে তাদেরকে ভর্তুকি দিয়ে বা তাদেরকে এক্সট্রা খরচ দিয়ে এরপরে ইয়া করতে হবে। আমি বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে ওটা যদি তারা এখন ধরে রাখে, তাহলে তার আপনি আর ইউজ করার দরকার নাই। যদি এরকম হয় যে ছেড়ে দিছে, প্রাইস আগের রেঞ্জে চলে আসছে, তাহলে আবার আপনি ডিফারেন্ট কোম্পানি থেকে নিয়ে নিতে পারেন। কোনো সমস্যা নেই। বাট স্ট্যান্ডার্ড রুলস হলো ৩ মাসের বেশি কেউ রাখতে চায় না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। ওকে। হ্যাঁ, এমডি আবু সালেক। আবু জি সালাক। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম আসসালাম। বলতেছিলাম আমি হচ্ছে একটা ডোমেইন একটা কোম্পানি থেকে নিলাম, পরবর্তী বছরে আমি চাইলে কি এটা অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে পারবো কিনা? হ্যাঁ, ডোমেইন ট্রান্সফার একটা স্কিম আছে, ওটার মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে দেখা গেল যে একটা কোম্পানিতে একটু প্রাইসটা হাই ছিল, অন্য কোম্পানিতে
প্রাইসটা লো হবে, এই সুযোগ সুবিধাটা কি আমি পাবো? হ্যাঁ, পাবেন। কিন্তু মাঝখানে আচ্ছা, এক্সট্রা টাকা একটু বেশি খরচ হবে, সেটা হলো ট্রান্সফার ফি আছে। ধরেন আপনি একটা ডোমেইন 1500 টাকা দিয়ে কিনেছেন এবং ওই কোম্পানি আপনাকে 2500 টাকায় কি করছে, রিনিউয়াল অফার করতেছে যে আপনি এটা রিনিউ করতে হলে 2500 টাকা দিতে হবে। জি অপরদিকে আরেকটা কোম্পানি আপনি 1500 টাকা দিয়ে কিনে সে আপনাকে 1800 টাকা রিনিউয়াল অফার করতেছে। তাহলে এই যে এখানে আপনার 600-700 টাকার একটা বড় গ্যাপ আছে। তো আপনি এখন এটা চাইলে ট্রান্সফার করতে পারবেন ঠিকই, তবে আপনাকে এই যে ট্রান্সফার ফি আছে, ট্রান্সফার ফিটাও 1800-2000 টাকা এরকম একটা রেঞ্জ আছে। ওইটাও ওই টাকাটা পে করে দেন আপনাকে রিনিউ করতে হবে। জি জি স্যার, বুঝতে পারছি। ওকে, আব্দুল আল ফয়সাল। আসসালামু আলাইকুম স্যার। ওই অ্যাটেন্ডেন্সটা একটু ভুল হয়ে গেছে, ইমেল অ্যাড্রেস দুইটা দিয়ে কি করে ফেলছি, মানে প্রথমে যখন অ্যাপ্লাই করছি খেয়াল করি, পরে অ্যাটেন্ডেন্স আবার ইমেল ইমেল হয় না অ্যাড্রেস। তো, অ্যাটেন্ডেন্স ইমেল চাই আমরা, ইমেল চাই না তো। নাম আর মোবাইল নাম্বার আপনি আরেকবার ফিল আপ করে আচ্ছা, দেন, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি স্যার, ওকে, দিয়ে দিচ্ছি। ডান। ওকে। ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে এখন অনেকেই অ্যাড হন নাই, এটা আমিও জানি, আমি অ্যাড করে দিব। আমি অথরিটিকে বলে দিয়েছিলাম, বাট অথরিটি দেখি এটাতে একটু হয়তোবা তারা ব্যস্ত হওয়ার কারণে এটা দেখে নাই। আমি এটা ঠিক করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। জি স্যার।